ত্রিধা। আহিয়ানের কণ্ঠ শুনে ত্রিধা পিছনে ফিরে তাকালো। অতঃপর জবাব দিয়ে বলল, কি? ভুল করে ফেলেছি তো একটা। ত্রিধা আশ্চর্য কণ্ঠে বলল, কি হয়েছে? আমি তো খানবাড়ি থেকে আমার ফ্যাকাল্টি আইডি কার্ডটা আনিনি। আইডি কার্ড ছাড়া একদিন নয় ভার্সিটিতে ম্যানেজ করলাম, কিন্তু তারপরেও তো লাগবে। ত্রিধা ভাবুক ভঙ্গিতে আহিনের পাশে বিছানায় বসে বলল, ঠিকই তো, এখন কি হবে? আহিয়ান চুপ করে রইল। তখনই শোনা গেল ত্রিধা খিলখিলিয়ে হাসির শব্দ। আহিয়ান আশ্চর্য হয়ে তাকালো। ত্রিধা হাসতে হাসতে বলল, এত টেনশন করতে হবে না, আমি আপনার অতি প্রয়োজনীয় সকল কিছুই নিয়ে এসেছি। আয়ান মুচকি হেসে ত্রিধাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এই জন্যই লোকে বলে বউ একটি প্রয়োজনীয় জীব। ভালো স্ত্রীরা সবসময় স্বামীর প্রয়োজনের প্রতি খেয়াল রাখে। আয়নের প্রশংসা শুনে ত্রিধা লাজুক হাসল। হঠাৎই তার নজর গেল বিছানার উপর রাখা আয়ন ভাইয়ের ফোনে। ফোনের স্ক্রিন চলছে। ফোনটা হয়তো সাইলেন্ট করা, তাই শব্দ হচ্ছে না, তবে কল এসেছে। ত্রিধা ফোনটা হাতে নিয়ে বলল, চাচ্চু কল দিচ্ছে, ধরছেন না কেন? আয়ান ত্রিধাকে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বলল, কল রিসিভ করলেই তো বাড়ি যেতে বলবে। তাই বলে কল রিসিভ করবেন না? আয়ান কিছু বলার আগে ত্রিধা লক্ষ্য করলো কলটা কেটে গেছে এবং ফোনে গত 20 মিনিটে 38টা মিস কল জমা হয়েছে, সবগুলো খানবাড়ি থেকে। ত্রিধা এবার রেগে গিয়ে বলল, আপনি কিন্তু একটু বেশি বেশি করছেন। কেন, কি হয়েছে? গত 20 মিনিটে 38টা কল দিয়েছে বাড়ি থেকে, আপনি একটাও রিসিভ করেননি। হতে তো পারে কোনো বিপদ হয়েছে। আহের এবার চমকে তাকালো। হঠাৎই চোখের পাতায় ভেসে উঠল বড় দাদুর মুখ। সে একা একাই নিঃশব্দে বিড়বিড় করে বলল, দাদু ঠিক আছে তো? তারপরে সঙ্গে সঙ্গে ত্রিধার হাত থেকে ফোনটা নিল। এর মাঝে আবারও কল আসলো। এবারের কলটা রিহানের ফোন থেকে এসেছে। আয়ান বেশ চিন্তায় পড়ে গেছে। এতক্ষণে তোদের বিয়ে হয়ে যাওয়ার কথা। আয়ান আর দেরি করল না। সঙ্গে সঙ্গে কল রিসিভ করে কানে দিতে শুনতে পেল বোনের কান্নার কণ্ঠ। আহিয়া কেঁদে কেঁদে কি বলছে কিছুই বুঝতে পারছে না আহিয়ান, তাই বোনকে বারবার জিজ্ঞেস করল, কি হয়েছে আহিয়া, এভাবে কান্না কেন করছিস? মাম্মা পাপা ঠিক আছে? দাদু ভালো আছে? কান্নার দাপটে মেয়েটা কোনো কথাই বলতে পারছে না, বারবার শুধু ভাইয়া ভাইয়া বলে ডাকছে। তখনই আয়ার থেকে ফোন কেড়ে নিয়ে আরিফ সকল ঘটনা জানালো। আয়ান গম্ভীর ভঙ্গিতে সবটা শুনে বলল, ওকে বলো এখন বিয়েটা করতে। রাতে আমি রেহানের বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে আসবো। ফোন স্পিকারে দেওয়া থাকায় ফ্যামিলির বাকি সদস্যরা শুনল। তখনই আরিফের থেকে রিহান ফোন নিয়ে স্পিকার কমিয়ে মৃদু কণ্ঠে ধমক দিয়ে বলল, শালা আমার বউ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাইতেছে আর তুই বলতেছিস রাতে আসবি? অর্ধেক বিয়ে করে খানবাড়িতে বসে আছি, তাড়াতাড়ি আয়, নয়তো কিন্তু তোর বোনকে বিয়ে না করে বাড়িতে নিয়ে তুলব। আয়ান রিহানকে বুঝিয়ে বলার চেষ্টা করলো, কিন্তু রিহান কিছু শুনতে চাইছে না। আয়ান নিজেও বুঝলো যাওয়াটা অতি জরুরি, তাই ছোট্ট করে বলল, আমরা আসছি। কথাটা বলেই কল কেটে দিল। ত্রিধা এতক্ষণ চুপচাপ তাকিয়েছিল আয়ানের দিকে। ও নিজেও বুঝতে পারছে গুরুতর কিছু ঘটেছে। আয়ান ফোন কাটতেই ত্রিধা আকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, সব ঠিক আছে তো? আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা না গেলে আহিয়া বিয়ে করবে না, ওদের বিয়েটা অর্ধেক হয়ে আটকে আছে। এখন কি করবেন? চটপট রেডি হয়ে নাও, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ত্রিধা কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে রইল আহিনের দিকে। এই মানুষটা কি ত্রিধা মাঝে মধ্যেই বুঝতে পারে না। গতকাল মধ্যরাত থেকে রাগ করে কতবারই না বলেছে সে আর খানবাড়িতে যাবে না, কিন্তু এখন বাড়ি থেকে খবর পেয়ে কতটা তাড়াহুড়োই না করছে। ত্রিধার ভাবনার মাঝে আহেন আবার বলল, শাড়ি পাল্টে ঝটপট বোরকা পরে নাও, বাড়িতে সবাই অপেক্ষা করছে। এদিকে খানবাড়িতে মেহমানদের সবাই আশ্চর্য হয়ে আছে। অনেকেই তো জিজ্ঞেস করছে বোনের বিয়েতে ভাই কোথায় গেছে। তানভীর আদি কম বেশি সবাইকেই বলছে আয়ানকে একটা জরুরি কাজে পাঠিয়েছে তারা, রাস্তায় জ্যামের কারণে আসতে দেরি হচ্ছে। কাজই শুরুতে অনেক তাড়াহুড়ো দেখালেও আবির দ্বিগুণ টাকা দিয়ে তাকে শান্ত করে বসিয়ে রেখেছে। মিশকা ভাই ভাবির সাথে রিয়ান ভাইয়ের বরযাত্রী এসেছে। এখানে সে আহসান ভাইকে আজকে সে দেখেনি। হয়তো মানুষটা আহিয়ান স্যার ও ত্রিধার বিয়ের কথাটা কিছুতেই মেনে নিতে পারছে না, তাই তো আজকে আসেনি। আর হাসান ভাইয়ের কথা কি বলবে, সে নিজেই তো মানতে পারছে না। এখানে আসার পর চারদিকে বেশ কয়েকবার খেয়াল করেছে, আহান স্যার অথবা ত্রিধা কাউকে সে দেখেনি। এখন আবার শুনছে কোনো জরুরি কাজে আহান স্যার নাকি দূরে কোথাও গেছে। আসতে দেরি হওয়ার কারণে আপাতত বিয়ে বন্ধ রাখা হয়েছে। কিন্তু ত্রিধা কই? কালকে অপমানের জন্য কি আজকে বাইরে বেরোচ্ছে না, নাকি ঘটনা অন্য? আহিয়া এখনও ঘোমটার আড়ালে ফুঁপিয়ে কাঁদছে। এত মানুষের সামনে রিহান হয়তো কাছে যেতে পারছে না বা ওর হাত ধরতে পারছে না, তবে পাশে বসে প্রাণ পাখিটাকে অনেক করে বোঝাচ্ছে কান্না না করতে। কিন্তু আহিয়া তো আজকে রিহানের চরম অবাধ্য হচ্ছে।
মেয়েটা কথাই শুনছে না। খানবাড়ির ড্রয়িং রুমে, বাগানে ও ছাদে মেহমানদের আড্ডা জমেছে। বউয়ের বড় ভাই আসা না পর্যন্ত তাদের আড্ডা এভাবেই চলবে। নাজমুল, সজীব, আশিক ও নীল খাওয়া দাওয়া শেষ করেই চলে যেত। তবে তারা এতক্ষণে এতটুকু বুঝেছে যে ত্রিধার আহিয়ান ভাইয়ের একসাথে আছে, তাই তারা অপেক্ষায় আছে ত্রিধার সাথে একটু কথা বলার। গতকাল ঝামেলার সময় তারাও ছিল। আবির আঙ্কেল সবটা জানতো, এই কথাগুলো তাদের মোটেও বিশ্বাস হয়নি। ঠিক বুঝতে পেরেছে যে সম্মান বাঁচানোর জন্য আঙ্কেল এমন কথা বলেছে। যাই হোক, সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছে। তখনই নাজমুলের নজর গেল ছাদের এক কোনায় মৃদুল একা দাঁড়িয়ে আছে। কিছু একটা মনে পড়তে নাজমুল বন্ধুদের রেগে এগিয়ে গেল সেদিকে। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? পরিচিত কারো কণ্ঠে মৃদুল পিছে ঘুরে তাকালো। তারপর নাজমুলকে মৃদু হেসে হ্যান্ডশেক করে বলল, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি ভাইয়া। আপনার বন্ধুরা সবাই রিয়ান ভাইয়ের সাথে, আপনি এখানে কি করছেন? মৃদুল হাসার চেষ্টা করে বলল, ভালো লাগছিল না, তাই ছাদের বাতাসে এসে দাঁড়ালাম। ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা বলি? বলো। আপনার ভালো না লাগার পেছনে কোনো কারণে কি আমাদের ফ্রেন্ড শোভা দায়ী? নাজমুলের মুখে এমন কথা শুনে মৃদুল চমকে তাকালো, তবে কোনো জবাব দিল না। মৃদুলের নীরবতাকে নাজমুল সম্মতি ভেবেছে, তাই বলল, মেয়েটার সাথে এমন কেন করছেন ভাইয়া? আপনার চিন্তায় চিন্তায় নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে? মৃদুল নাজমুলের কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, তুমি কিভাবে জানলে? নাজমুল খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, শোভার ব্রেকআপের কথা শুনে কিছুদিন আগে আমি ওর থেকে ওর বয়ফ্রেন্ডের নাম্বার নিয়েছিলাম। বলেছিলাম দেখি কিছু করতে পারি কিনা। সত্যি বলতে আমি নিজেও অনেক টেনশনে ছিলাম। এত বড় শহরে নাম পরিচয়হীন একটা মানুষকে কিভাবে খুঁজবো। পরবর্তীতে আমি আমার এক ফ্রেন্ডের সাহায্যে ওর বয়ফ্রেন্ডের সিমের সকল তথ্য খুঁজে বের করি। সেখানেই আমি সর্বপ্রথম আপনাকে পাই। আপনার নামটা শুনে শুরুতে আমার বিশ্বাস হয়নি, তাই শোভাকে বলেছি আমি কিছুই করতে পারিনি। কিন্তু এটাই সত্য, ফোনের ওপাশের রং নাম্বারের ছেলেটা আপনি ছিলেন। মৃদুল খানিকক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ আমি সে। নাজমুল এবার উতলা কণ্ঠে বলল, মেয়েটার সাথে এমন কেন করছেন ভাইয়া? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ওকে দেখেছেন এবং চেনেন, কিন্তু ও তো আপনাকে না দেখে অনেক মায়ে জড়িয়ে গেছে। তাহলে আমি কি ভাববো শোভাকে সামনাসামনি দেখে আপনার পছন্দ হয়নি, অথবা পুরো সময়টাই টাইম পাস ছিল? মৃদুল এবার সঙ্গে সঙ্গে জবাব দিল, তুমি যা ভাবছো তেমন কিছুই না। চারিদিকে সন্ধ্যার আজানের ধ্বনি জানিয়ে দিচ্ছে রাতের আগাম বার্তা। মানুষজন এবার নিজেদের মধ্যে আলোচনা করছে তারা আর কতক্ষণ বসে থাকবে। কাজে বেশি টাকা পেয়ে একটার পর একটা খাবার খেতে ব্যস্ত। দুপুরের পর থেকে তার যে তাড়াহুড়ো ছিল সেটা এখন আর নেই। তিনি নিশ্চিন্তে বসে আছেন। রাকিব, তানভীর, রাসেল, মোবারক, আদি, আরিফ, আসিফ সবাই একসাথে গোল হয়ে হালকা হাসি ঠাট্টা করলেও আবির চুপচাপ বসে আছে। সত্যি বলতে সেও তো চায় বোনের বিয়েতে ছেলেটা আসুক। আবু চাচুরা তাকে অনেকবার বলেছে আয়ানকে একবার নিজের মুখে বলতে বাড়িতে আসতে, কিন্তু আবির বলেনি। উল্টো সে সবাইকে জানিয়ে দিয়েছে আহিয়ান ত্রিধাকে বিয়ে শেষ হওয়ার পর কেউ যেন জোরাজুরি করে বাড়িতে না রেখে দেয়। সন্ধ্যার আজান চারিদিকে মিলিয়ে যেতে আদিবা হঠাৎ ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠল। তার সঙ্গে সঙ্গে উষাও ছুটে গেল। সকলের দৃষ্টি গেল খানবাড়ির সদর দরজার দিকে। দরজা দিয়ে আহিয়ান ও ত্রিধা ধীর পায়ে ভিতরে প্রবেশ করছে। ওদের দেখে সকলে উঠে দাঁড়ালো। চারিদিকে এক অদ্ভুত উত্তেজনা ভর করেছে। আহিয়া তো ছুটে এসে আহিয়ানকে ধরে হু হু করে কেঁদে দিল। আহিয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপ করে তাকিয়ে রইল খানবাড়ির সদস্যদের দিকে। সকলের চোখে পানি ছলছল করছে। মিনিট কয়েক পর আহিয়া ভাইকে ছেড়ে ত্রিধাকে জড়িয়ে ধরল। এবার ত্রিধা নিজেকে দমিয়ে রাখতে পারল না। সেও বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। খানবাড়ির সকলে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে, কিন্তু কেউ সামনে আসছে না। অতিরিক্ত ব্যাকুল হয়ে আহিয়ান ত্রিধার সামনে পরিবারকে আসতে নিষেধাজ্ঞা জানিয়েছে। বাড়ির পুরুষ সদস্যরা আগেই জানিয়ে রেখেছে অতিথিদের সামনে এমন কোনো ঘটনা না ঘটাতে, যাতে ওরা মনে না করে বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে থাকে না। অতিরিক্ত আবেগে বাড়ির মান সম্মান বিসর্জন দেওয়া যাবে না, তাই বাড়ির মহিলারাও নিজেদেরকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আয়ান বোনের হাত ধরে এগিয়ে গেল সামনে, আর ত্রিধা গেল মাম্মাম, ফুফি ও দাদুদের কাছে। আহিয়ান আহিয়াকে নিয়ে রিহানের পাশে বসাতেই তানভীর কাজীকে বলল বিয়ে পড়ানোর কাজ শুরু করতে। বউয়ের ভাই এসেছে শুনে অতিথিরা যে যেখানে ছিল সেখান থেকে আবার বিয়ের মঞ্চে চলে আসলো। এবার রিহান ও আহিয়ার বিয়ে পড়ানো হলো। রিহানের বন্ধুরাও তো রিহানকে খোঁজাতে একটু মিস করলো না। মৃদুল তো দুষ্টুমি করে বলল, বন্ধু, একই বিয়ের আসলে 6 বার কবুল করে তুই নতুন করে ইতিহাস করে ফেলছিস। ওর কথা শুনে বাকি বন্ধুরা হাসলো। আহিয়ান পুরোটা সময় বোনের মাথার কাছে দাঁড়িয়ে থাকলো। ত্রিধা ফুফির কাছে গিয়ে ফুফিকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, সরি ফুফি, আমি তোমার ছেলেকে বুঝিয়ে একবারের জন্য হলেও বাড়ি আনতে পারিনি। বিশ্বাস করো, আমি চেষ্টা করেছি,
কিন্তু উনি আমার কোনো কথা শুনছে না। 2 দিন ধরে কান্নাকাটি করে মেঘের শরীরের অবস্থা ভালো নয়। ত্রিধার কপালে চুমু খেয়ে দুর্বল কণ্ঠে বলল, আমার ছেলেটার যত্ন নিস। আমার পরে ওকে দেখার মতো তুই ছাড়া কিন্তু আর ওর কেউ নেই। আর নিজেরও খেয়াল রাখিস। নতুন সংসারে প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিস। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ত্রিধা চুপ করে শুনছে, কিন্তু কিছু বলছে না। মেঘ আবারও বলল, তুই যাওয়ার সময় পদ্মকে তোদের সাথে নিয়ে যাস। আজ থেকে পদ্ম তোদের বাড়িতে কাজ করবে। আমরা এই বাড়িতে অন্য কাউকে খুঁজে নেব। তখনই পিছন থেকে আহিয়ান বলল, না মা, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারবো। ত্রিধা এখন কোনো কাজ করতে পারে না তো কী হয়েছে? ধীরে ধীরে শিখে যাবে। সেসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ছেলের কণ্ঠ পেয়ে মেঘ ত্রিধাকে ছেড়ে সেদিকে গেল, আর ত্রিধা গেল মায়ের কাছে। বন্যা মেয়েকে কাছে পেয়ে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ত্রিধা মাম্মামকে সান্ত্বনা দিল। সে আরও জানালো তারা ভালো আছে। বাড়ির মানুষের কথা অনেক মনে পড়ে, তাই যার ইচ্ছা তারা যেয়ে দেখে আসতে পারে তাদের। বন্যা নিজেও বলল, আমি তোকে দেখতে যাব। ধীরে ধীরে আহিয়ান ত্রিধা বাড়ির সকলের সাথে কথা বলল। তানভীর তো মেয়েকে জড়িয়ে ধরে নিজেকে সামলাতেই পারেনি। ছলছল করা চোখের পানিগুলো অজান্তেই সকলের আড়ালে মুছে ফেলল। তার একমাত্র কলিজার টুকরাই মেয়ে। কখনো মেয়েকে ছেড়ে দূরে কোথাও থাকেনি, আর এখন নাকি তার কলিজার টুকরা মেয়ে তার সাথে থাকবে না। ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। তারপরও মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, তারা সবাই যাবে আহিয়ান ও ত্রিধার সাথে দেখা করতে। আবির একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। অবশেষে ত্রিধা গিয়ে চুপচাপ দাঁড়ালো বড় বাবার পাশে। নিচের দিকে তাকিয়ে বড় বাবার হাত ধরে নত কণ্ঠে বলল, সরি বড় বাবা, আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি। শুধু চেয়েছিলাম লেখাপড়া শেষ হলে তোমাকে জানাবো। এতদিন আহিয়ান ভাইও। আবির ত্রিধাকে থামিয়ে দিয়ে বলল, সকালে দুপুরে দুজনে খেয়েছো? ত্রিধা উপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। ভালো থেকো। তোমার কিছু প্রয়োজন হলে বড় পাপাকে কল দিও। প্রয়োজনীয় সব জিনিস পৌঁছে যাবে। আমার কিছু লাগবে না বড় বাবা, তুমি শুধু আমাদের সাথে যোগাযোগ রেখো। আবির ধরা কণ্ঠে বলল, তোমার যখন ইচ্ছা বাড়িতে এসে সকলের সাথে দেখা করে যেতে পারো। তোমার কোনো নিষেধ নেই। আয়ান দূর থেকে তাকিয়ে রইল তার শক্তপোক্ত পাপার দিকে। একদিনে চেহারাটা কতটা শুকিয়ে গেছে। শ্যামবর্ণের গায়ের রঙের পুরুষের মুখটা কালচে রং ধারণ করেছে। তখনই রাকিব আবিরের উদ্দেশ্যে বলল, আবির, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাদের এবার যেতে হবে। সেটা শুনে আবির চলে গেল সেদিকে। ত্রিধা মাম্মাম ও পাপার হাত ধরে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘ, তানভীর, বন্যা, রায় ও বাড়ির বয়স্করা ত্রিধা ও আহিয়ানকে জোর করল রাতের খাবার খেয়ে যেতে, কিন্তু আহিয়ান কিছুতেই রাজি হলো না। শুধু বারবার বলছে, ত্রিধা চাইলে ওর বাবার বাড়িতে খেতেই পারে, কিন্তু আমি খাবো না। তখনই ত্রিধাও বলল, তাহলে আমিও খাবো না। তারা দুজনে গিয়ে আলী আহমদ খানকে দেখে আসলো এবং হাত ধরে ক্ষমা চাইল। মানুষটা জ্বরের কারণে বিছানায় শুয়ে আছেন। ওদের একটু পরেই আলী আহমদ খানের কাছে গেল রিহান ও আহিয়া। আহিয়া কান্নাকাটি করে দাদুর কাছ থেকে বিদায় নিল। বয়স্ক মানুষটার আজকে যেন বুক ফেটে কান্না আসছে। বাড়িতে মাত্র 4টা নাতি নাতনি, এর মাঝেই 3জনই আজকে চলে যাচ্ছে। এখন খানবাড়ি আগের মতো হাসবে না। খানবাড়িতে সারাক্ষণ দৌড়াদৌড়ি করার জন্য ত্রিধারা থাকবে না। তার প্রেসার ডায়াবেটিস মেপে নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য আহিয়ান আর রাগারাগি করবে না। আহিয়া নামের শান্ত ফুলটি দাদুর পাশে বসে আর বই পড়ে শোনাবে না। তার বাড়িটা একেবারে খালি হয়ে যাচ্ছে। সকলের ফাঁকে ত্রিধার সাথে দেখা করল ওর বন্ধুরা। ত্রিধা শর্টকাটের মধ্যে সবকিছু জানালো। সজীব, নাজমুল, আশিক ও নীল ত্রিধাকে আশ্বস্ত করে বলল, যে কোনো প্রয়োজনে বন্ধুদের শুধু একটা কল দেবে, আমরা পৌঁছে যাব। অবশেষে ভাই বোন, পাপা, চাচু, মামা, মামনি, দাদা, দাদি সবার কাছ থেকে গিয়ে কান্নাকাটি করে বিদায় নিয়ে দীর্ঘ 1 ঘন্টার পর বিদায় দেওয়া হলো খানবাড়ির 3 রত্নকে। রিহান ও আহিয়ার সাথে সাথে বিদায় দেওয়া হলো আহিয়ান ও ত্রিধাকে। বোন অনেক কান্নাকাটি করে আহিয়ানকে জানিয়েছে বোনের সাথে এখন সরাসরি তার শ্বশুরবাড়িতে যাবে, যেখানে বোনকে বুঝিয়ে রেখে তারপর নিজের বাড়িতে চলে যাবে। এতে অবশ্য খানবাড়ির সকলে একটু নিশ্চিন্ত হয়েছে। ছেলে মেয়ের বিদায়ের পর মেঘ মেঝেতে বসে পড়েছে। তার হাত পা যেন কাঁপছে। চোখের পানিগুলো গাল বেয়ে ফ্লোরে পড়ছে। মিম, আইরিন, রাই সবাই মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা এখনও কেঁদে যাচ্ছে। অবশেষে আবির তাকে রুমে নিয়ে গেল। রেহানের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আহিয়ান, আর তার পাশেই ত্রিধা। মেয়েটা এখনও কান্না করছে। আয়ান এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, আর এক হাতে বউয়ের হাত ধরে আছে। পেছনের সিটে বসে আছে নবদম্পতি রিহান ও আহিয়া। মেয়েটা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে। রিহান সযত্নে তাকে বুকে আগলে বসে আছে। মেয়েটার চেঞ্জ নেই, তবু যেন একটু পরপরই ফুঁফিয়ে উঠছে। রিহানের অনেক হাঁসফাঁস লাগছে।
তার আহিয়া পাখির কান্না দেখে হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছে। আর মনে মনে ভাবছে, আজকেই তার আহিয়া পাখির জীবনের শেষ কান্না। আর কখনো কান্না করার সুযোগই দেবে না। তার প্রাণ পাখিটাকে আর কখনো কাঁদতে দেবে না, বরং সর্বদা ভালোবাসায় মুড়িয়ে রাখবে। বন্ধুরা আগেই রিহানের বাড়িতে চলে এসেছে, কারণ বন্ধুর বাসর ঘর সাজানোর দায়িত্বটা তো তাদেরই। রিহানদের বাড়ির দ্বিতীয় তলার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে, কিন্তু রিহান বেছে নিয়েছে তাদের ছাদের চিলেকোঠার ঘরটা। তাদের বাসার দ্বিতীয় তলার কাজও কমপ্লিট করা হয়েছে, তবুও রিহানের পছন্দ তার ছাদের চিলেকোঠার ঘরটা। চারপাশে ফুল গাছ দিয়ে ভরা, প্রতিটি সিজনে কোনো না কোনো ফুলের মিষ্টি ঘ্রাণ তাদের রুমটাকে মাতিয়ে রাখবে। রাত 9টার দিকে পুরো বাড়িতে হইচই পড়ে গেল বউ এসেছে, বউ এসেছে স্লোগানে। আত্মীয় স্বজনরা সবাই বাড়ির প্রধান ফটকে এসে দাঁড়িয়েছে। বাড়ির কাছাকাছি আসতে আয়ার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। গাড়ি বাড়ির ভেতরে পৌঁছানোর পর নববধূর গাড়ি থেকে নামতেই একদল ছেলেরা আতশবাজি ফোটানো শুরু করলো। পুরো বাড়ি যেন উৎসবের রঙে এই মুহূর্তে রঙিন হয়ে উঠল। রিয়া গুরুজনদের নিয়ে একমাত্র ছেলের বউকে বরণ করে নিল। শেষে কথা উঠল বউকে ঘরে প্রবেশ করার। কাজিন ও ভাবিরা বলতেছে রিহান যেন নতুন বউকে কোলে তুলে নিয়ে ভেতরে প্রবেশ করে। গুরুজনেরা আগেই বাড়ির ভেতরে চলে গেছে। অবশেষে কি আর করার, রিহান আহিয়াকে কোলে নিয়ে হাঁটল বাড়ির ভিতরের দিকে। রাত 11টার দিকে আহিয়ান ও ত্রিধা নিজেদের ফ্ল্যাটে ফিরেছে। দুজনেই অনেক টায়ার্ড, তাই বাইরে থেকে খাবার খেয়ে এসেছে। আজকে আর রান্নার চিন্তা করলো না। তাছাড়া এখনও বাজার করা হয়নি। ভেবেছিল বিকেলে করবে, কিন্তু সব ফেলে বাড়ি যেতে হয়েছে। আয়াকে সান্ত্বনা দিতে দিতে রিহানদের বাড়ি থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। একমাত্র বোন এভাবে কান্না করলে কোনো ভাই ছেড়ে আসতে পারে? আয়ান তো পারেনি। অবশেষে বোনকে শান্ত করে সকলের থেকে বিদায় নিয়ে ওরা চলে এসেছে। ত্রিধা বোরখা খুলে ঢুকেছে ওয়াশরুমে। আয়ান বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল। ওয়াশরুমে দরজা খোলার শব্দ শুনে তাকায় ওদিকে। দেখলো ত্রিধা শাওয়ার সেরে টকটকে লাল শাড়ি গায়ে জড়িয়েছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে বেঁধেছে। আয়ান অনেকক্ষণ তাকিয়ে রইল। অতপর ত্রিধা ভেজা কাপড়গুলো মেলতে ব্যালকনি থেকে গেল। আয়ানও নিচে গেল ফ্রেশ হতে। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় ধুলোবালি মনে হয় সারা শরীর লেপ্টে আছে। তাছাড়া বাইক রাইড করলে তো কোনো কথাই নেই। ত্রিধা জামাকাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে এসে বিছানা ঠিক করলো। এ বাড়িতে মশা অনেক, তাই রুমের জানলা থেকে শুরু করে ব্যালকনির দরজা পর্যন্ত বন্ধ করে দিল। হঠাৎ করে অন্যরকম পরিবেশে একটু কেমন জানি লাগছে, কিন্তু এখানেই নিজেকে মানিয়ে নিতে হবে ভেবেই ত্রিধা দীর্ঘশ্বাস ফেলল। তখনই মনে পড়ল কিচেনে সে তখন মশার কয়েল চালিয়েছিল, তাই ছুটে গেল সেই দিকে। কয়েল জ্বালিয়ে ঘরে ফিরে এসে দেখল আয়হান ভাই এখনও শাওয়ার থেকে বের হয়নি। মেয়েটা তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ভাবল এখানে তার কিছুই নেই, কিন্তু কোনো আফসোসও নেই। প্রিয় মানুষটার সাথে থাকলে একদিন সব কিছুই হবে ইনশাআল্লাহ। মেয়েটা ভাবনায় এতটা মুশকুল ছিল যে আয়ান শাওয়ার সেরে বের হয়েছে বুঝতে পারেনি। শাড়ি সরিয়ে পেটে শীতল স্পর্শ পেতে ত্রিধা কেঁপে উঠল। অতপর পিছন ফিরে তাকাতে চাইলে আয়ান তাকে আরও শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। অতপর মুখ বোঝালো মেয়েটার ভেজা চুলে। ত্রিধা আমতা আমতা করে বলল, কি করছেন? আয়ান ওকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে তর্জনী আঙুল রেখে বলল, চুপ। আয়ান ভাইয়ের চোখে চোখ পড়তে মেয়েটা যেন মুহূর্তে থমকে গেল। কেমন জানি নেশা নেশা চোখে তাকিয়ে আছে। যদিও মাতাল করা চাউনি নিয়ে আয়ান ভাইকে আগেও তাকাতে দেখেছে, কিন্তু আজকের চাউনিটা সম্পূর্ণ ভিন্ন। লোকটার দুই চোখে এক অন্যরকম উন্মত্ততা। আয়ান ত্রিধার ঠোঁট বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করে ডাকল, জান। ত্রিধা যেন ঘোরের মধ্যে আছে, আনমনেই বলল, হুম। আমার তোমাকে আরও কাছে চাই। যতটা কাছে থাকলে তোমার আর আমার মাঝে কোনো দূরত্ব থাকবে না। মেয়েটা আনমনে বলল, হুম। আয়ান মুচকি হেসে আর 1 সেকেন্ড দেরি না করে মেয়েটাকে কোলে তুলে নিল। ত্রিধার হুঁশ ফিরতে সঙ্গে সঙ্গে আয়ানের গলা জড়িয়ে ধরল। তারপর কিছু বলতে চাইল, আয়ান ওর ঠোঁট চেপে ধরল। এভাবেই কেটে যায় মিনিট 10। তারপর আয়ান তার পরিটাকে বিছানায় শুইয়ে দিয়ে হাত বাড়িয়ে লাইট অফ করে দেয়। স্বামীর হাতের অবাধ্য ছোঁয়া পেয়ে ত্রিধার নিঃশ্বাস এলোমেলো। আয়ান এতক্ষণে মুখ ঘষে তার মিষ্টি পরিটার গলার ভাঁজে। কয়েক মিনিটের মাথায় মেয়েটার মাত্র পড়ে আসা শাড়িটা জায়গা পেল খাটের কোণে। ইতিমধ্যে দুজনের নিঃশ্বাস এলোমেলো। আয়ান আজ তার পরীকে মন ভরে আদর করতে ব্যস্ত, আর ত্রিধাও সহ্য করছে তার ভালোবাসার মানুষের দেওয়া সাধের মিষ্টি যন্ত্রণাগুলো। বিয়েবাড়ির সব ঝামেলা মিটিয়ে রেহানের বেশ অনেকটা দেরি হয়ে গেল নিজের রুমে ফিরতে। কিন্তু দরজার কাছে এসে দেখে, এ কি, এখানে তো তার বন্ধু মহল ও কাজিনরা বসে আড্ডা দিচ্ছে। রেহানকে আসতে দেখে মেহেদি উঠে চলে গেল। যতই হোক সম্বন্ধী বলে কথা, ছোট বোনের জামাই হয়ে সম্বন্ধীর পাশের ঘর আটকানো মোটেও শোভা পায় না। রিহানকে দেখেও সবগুলো না দেখার ভান করে হাসি আড্ডায় মেতে আছে। ছেলেটা বিরক্ত হয়ে বলল, তোদের এখানে কি? সর আমার সামনে থেকে, রুমে যাব। জুই ভাবলেশীন ভাই বলল,
যাও যাও, তোমাকে কি আটকে রেখেছি? কিভাবে যাব? দরজা আটকে তো সবগুলো বসে আছিস। এবার অলোক বলল, পরিষ্কার করার ব্যবস্থা করলেই তো হয় বন্ধু। অনেক রাত হয়ে গেছে, কি চাস ঝেড়ে খাস? মৃদুল রিহানের কাঁধে হাত রেখে রুমের দিকে ইশারা করে বলল, বন্ধু, ওই যে ওই রুমটা দেখছিস, ওখানে আমাদের নতুন ভাবি আছে। তুই চাইলে কিন্তু আমরা তোকে তার কাছে দিয়ে আসতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। রিহান আশ্চর্য হয়ে বলল, আমি শুধু শুধু তোদের শর্ত কেন মানতে যাব? ঘরটাও আমার আর বউটাও আমার। এবার নির্জন হাসতে হাসতে বলল, ঘরের থালাটা তো আমার, সঙ্গে চাবিটাও আমার। রিহান কিছু বুঝতে না পেরে দরজার দিকে আবারও তাকালো। দেখলো দরজায় বড় একটা চায়না তালা ঝুলছে, আর নির্জনের হাতে চাবি। কেমন লাগে তার আহিয়া পাখিকে এই বেয়াদবগুলো ঘরের ভিতরে লক করে রেখেছে। রিহানের মেজাজ প্রচণ্ড খারাপ হলো, কিন্তু এখন রাগ দেখিয়ে লাভ নেই। তাই নিজেকে শান্ত রেখে বলল, কি চাই তোদের? সবগুলো একসাথে হাসি দিয়ে বলল, বড় ভাই এবার লাইনে আসছে। তাড়াতাড়ি বল, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে আমার। অলোক রিহানের কানের কাছে এসে ব্যঙ্গ করে ফিসফিসিয়ে বলল, আরে দোস্ত, বাসর রাতে তোর ঘুম পাচ্ছে? সিস্টেমের সমস্যা আছে নাকি? অলোকের এমন উদ্ভট কথা শুনে রিহানের ইচ্ছা করছে ওকে কাঁচা চিপিয়ে খেতে। তখনই জুই বলল, ভাইয়া, নতুন ভাবি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে। তাড়াতাড়ি আমাদের 50,000 টাকা দাও আর ভিতরে যাও। রিহান আশ্চর্য কণ্ঠে বলল, এই মাইয়া, তুই এত টাকা গুনতে পারোস একসাথে? জুই মুখ বাঁকিয়ে বলল, এহ, আমার জামাইয়ের কি টাকার অভাব যে আমি বুঝতে পারবো না? জামাই আমার ডিফেন্সে চাকরি করে, ভুলে যাইও না। হ্যাঁ, ঠিকই কইছস। ডিফেন্সের লোকেরা ঘুষ বেশি খায়, তাই টাকার অভাব নাই। আমি ভাই সৎ লোক, 50,000 টাকা দিতে পারবো না। এবার মিশকা বলল, আমার ভাইয়া মোটেও ঘুষ খায় না। আর আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনার কাছে কি টাকার অভাব নাকি? রেহান মজা করে বলল, না গো বিয়ান, টাকার অভাব নাই। যেগুলো আছে সব বউয়ের জন্য। বিয়ানের পেছনে খরচ করলে বউ টিকবে না। ওর কথা শুনে সবাই হাসল। দীর্ঘ সময় কথা কাটাকাটির পর কাজিন ও বন্ধুদের হাতে 20,000 টাকা দিয়ে রিহান রুমে প্রবেশ করল। দরজায় হাত দিতেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে অজানা শিহরণে। আজ থেকে আহিয়া পাখি তার নিজের ভালোবাসার খাঁচায় বন্দি থাকবে। এই পাখিটা বশ করার স্বপ্ন যেন তার বহুদিনের। রেহান ধীরে ধীরে দরজা লাগিয়ে যখন প্রবেশ করতে যাবে, তখনই নির্জন উঁকি মেরে বলল, বেস্ট অফ লাক বন্ধু। রিহান গরম চোখে তাকাতেই নির্জন এক দৌড় দিল। বন্ধুর যাওয়ার পানে তাকিয়ে রিহান মুচকি হাসল। সব বন্ধুই পাগল। অতঃপর দরজা লক করে পিছন ঘুরে তাকায় বিছানার দিকে। মুহূর্তে ছেলেটার চোখ আটকে গেল, আর আচমকা মনে হলো ফুলের বাগানে ঘোমটা টেনে বসে আছে এক নীলপরি। রিহান ঢোক গিলে সামনে গেল। চারিদিক থেকে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গাজরা সহ নানা রকম ফুলের ঘ্রাণ ভেসে আসছে। ধীরে ধীরে সে বিছানার পাশে গিয়ে বসল। অতঃপর কাঁপা হাতে সামনে বসে থাকা রমণীর ঘোমটা তুলল। ছেলেটার কি হলো কে জানে। বুকের ভেতরে অদ্ভুত মিষ্টি যন্ত্রণা সইতে না পেরে বুকের বাঁ পাশে হাত দিয়ে মাশাআল্লাহ বলে বিছানায় শুয়ে পড়ল। ওর অবস্থা থেকে আহিয়া না চাইতেও মুচকি হাসল। আয়ার কেন জানি আগেই মনে হচ্ছে এই ছেলে এমন কিছু করবে। সত্যি বলতে তো ও রেহানের এমন রিয়াকশন দেখার জন্যই আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছিল। মিনিট খানেকের মাথায় রেহান উঠে বসে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, এই বউ, তুমি লালপুরি থেকে নীলপুরি কখন হইলা? রূপ দিয়ে আমাকে খুন করার ইচ্ছা আছে নাকি? রেহান বুকের বাঁ পাশটা চেপে ধরে নাটক করে বলল, হায় ম্যাম, মার চাউঙ্গা। অতপর আবারও বলল, এত মিষ্টি করে হেসো না পড়ি, আমি পাগল হলে পরে পিছু ছাড়বো না। আয়া আবারও হাসল। তারপর বিছানা থেকে নেমে স্বামীর পায়ে সালাম করার জন্য ঝুঁকল। আয়ার হাত রেহানের পা অবধি পৌঁছানোর আগে এই ছেলেটা মেয়েটাকে বুকে জড়িয়ে নিল। তার কত সাধনার ফল এই মেয়েটি। তার স্থান পায়ে নয়, বুকে। পূর্ণতার আনন্দে আহিয়া রিহানের বুকে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। তাদের এতদিনের স্বপ্ন সত্যি হয়েছে। এর চেয়ে সুখের দিন আর কি হতে পারে। রিহান প্রথমে আহিয়াকে সান্ত্বনা দিল। পরবর্তীতে তারও দু চোখ খুশিতে ছলছল হয়ে উঠল। ছেলেটা তার আহিয়া পাখির মুখটা দু হাতের আজলায় নিয়ে অসংখ্য চুমুতে ভরে দিল। তারপর আবারও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। কিছুক্ষণ পর আহিয়া মৃদু কণ্ঠে বলল, পুজো করে আসুন, নামাজ পড়ে মহান রবের কাছে শুকরিয়া আদায় করি। তিনি না চাইলে কিছুই সম্ভব হতো না। রিহান সম্মতি জানিয়ে ওয়াশরুমের দিকে হাঁটল। এটুকু সময় আহিয়া রিহানের রুমটা ঘুরে ঘুরে দেখল। সত্যিই রিহানের রুমটা খুব সুন্দর। বিশাল রুমটা সম্পূর্ণ আধুনিক ডিজাইনে তৈরি। এক পাশে ওয়াশরুম, আর এক পাশে বড় ব্যালকনি। ব্যালকনিতে সোফা, দোলনা সব কিছুই আছে। তাছাড়া রয়েছে সুন্দর সুন্দর কিছু ফুলের টব। রুমের কর্নারের বুক সেলফটা আহিয়ার বেশ নজর কেড়েছে।
সেখানে গল্প, উপন্যাস সহ বিভিন্ন মোটিভেশনাল বই রয়েছে। এত বড় রুম, তাতে কোনো কিছুর অভাব নেই। সুন্দর সুন্দর ফার্নিচার, রুমটা পরিপূর্ণ। আয়া ব্যালকনির দিকে যেতেই মৃদু বাতাসের ছোঁয়ায় মনটা শান্ত হয়ে গেল। তখনই শোনা গেল ওয়াশরুমের দরজা খোলার শব্দ। তাই এবার আহিয়া উঁচু করতে গেল। অতঃপর দুজনে মিলে পূর্ণতার আনন্দে মহান রবের কাছে শুকরিয়া আদায় করল। জীবনের শেষ দিনটা যেন একসাথে কাটাতে পারে। নামাজ শেষ করে আয়া ধীরে ধীরে শরীরের গহনাগুলো খুলে রাখতে শুরু করল। হাতের সোনার চুড়িগুলো খোলার সময় মেয়েটা ব্যথার আর্তনাদ করলে রিহান জিজ্ঞাসা করল, কি হয়েছে পাখি? আয়া মৃদু কণ্ঠে বলল, তেমন কিছু নয়, চুড়িগুলো আমার হাতে ছোট হয়, তাই খুলতে কষ্ট হচ্ছে। রিহান এবার নিজেই ধীরে ধীরে সবগুলো চুড়ি খুলে দিল। তারপর গলা থেকে নেকলেসগুলো খুলতে চোখ গেল গলায় কালো কুচকুচে তিলটার দিকে। মুহূর্তে ছেলেটার ঘোর লেগে গেল। তবুও নিজেকে কন্ট্রোল করে আয়াকে নিয়ে বিছানায় বসল। অতঃপর রিহান আহিয়ার হাত দুটো নিজের হাতে মুঠোবন্দি করে নিয়ে বলল, আহিয়া পাখি। আয়ার আজকে ভীষণ লজ্জা লাগছে রিহানের দিকে তাকাতে। নিচের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জবাব দিল, হুম। তোমাকে তো আর নতুন করে কিছু বলতে হবে না জান। তুমি তো সবই জানো। আমার ফ্যামিলিতে আমার বাবা মার আমি একমাত্র সন্তান। তাদের কোনো মেয়ে নেই। তাই আমি আশা করব তুমি সর্বদাই আমার আব্বু আম্মুকে নিজের বাবা মার মতো দেখবে। তাদের কোনো কথায় কষ্ট পেলে আমাকে জানাবে, কিন্তু কখনো মুখে মুখে তর্ক করবে না। তুমি শুধু আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভাববে। ভালোবাসার চাদর মুড়িয়ে রাখার দায়িত্ব আমার। আয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি চিন্তা করবেন না রিহান। আমার দ্বারা তারা কখনো কষ্ট পাবে না। আমি ছোট থেকে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। সেটা হয়তো আপনার অজানা নয়। পরিবার ভাঙার শিক্ষা আমি পাইনি। রিহান আয়ার হাতে আরেকটা চুমু খেয়ে বলল, আমার কথায় কষ্ট পেও না পাখি। বাবা মার সন্তান হিসেবে তোমাকে সব কিছু বুঝিয়ে নেওয়ার দায়িত্বটা আমার। আমি মোটেও কষ্ট পাইনি। নতুন জায়গায়, নতুন পরিবেশে অনেক সময় অনেক কিছু বুঝতে পারবো না। আপনি আগে থেকে বুঝিয়ে দিলে আমার ভালোই হবে। রেহান মুচকি হেসে বেডসাইড ড্রয়ার থেকে একটা বক্স বের করল। তারপর আয়ার পা ধরে টান দিয়ে একদম নিজের কাছাকাছি নিয়ে আসলো। হঠাৎ এমন কাজে মেয়েটা বেশ ভয় পেয়েছে। ওকে ভয় দেখাতে পেরে রেহান বেশ খুশি হয়েছে। তারপর একটার পর একটা পা রেহানের হাঁটুর উপরে তুলে স্বর্ণের নুপুরগুলো পরিয়ে দিল। আহিয়া আশ্চর্য হয়ে কিছু বলতে চাইলে রেহান ওকে টেনে কোলের উপর বসালো। আহিয়া আমতা আমতা করে বলল, রিহান। রেহান আহিয়ার গলার ভাঁজের তিলটাতে মুখ বুজে বলল, কি পাখি, সুস্থ আছো তো? আহিয়ার কেমন জানি লাগছে। মিনমিনিয়ে বলল, মানে? আহিয়ান মেয়েটার গলার ভাঁজ থেকে মুখ না তুলে কণ্ঠে মাদকতা ঢেলে বলল, কোনো মেয়েলি সমস্যা নেই তো? আয়া আমতা আমতা করে বলল, না, মানে নেই। ব্যাস, আয়ার এই একটা কথাই যথেষ্ট ছিল রেহানকে উন্মাদ করে তোলার। ছেলেটা তার ২৬ বছর বয়সের সকল ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলো তার আহিয়া পাখিকে। ধীরে ধীরে আহিয়াও সায় দিল তার ভালোবাসার মানুষের পাগলামিতে। নির্জন রাতের এই ফুলের বাসরে মত্ত হলো একসাথে দুইটি দেহ দীর্ঘদিনের বাসনা পরিপূর্ণ করতে। রাত্র যেন খুব অল্প সময় শেষ হয়ে গেল আজ। কত কথা, না বলা অনুভূতি, সব মিলিয়ে রাত্রে ছিল দীর্ঘ, কিন্তু মুহূর্তের মতো ছোট। ভোরের নরম আলো ধীরে ধীরে পর্দা ভেদ করে ভেতরে ঢুকছে। জানলার বাইরে হালকা শীতল বাতাস এবং দূর থেকে ভেসে আসা পাখির কিচিমিচির, সব মিলিয়ে চারিপাশে এক অদ্ভুত শান্তি। ত্রিধার ঘুম ভাঙল ধীরে ধীরে। প্রথমে কিছুই মনে পড়ছে না। তারপর অনুভব করলো ও কারো হাতের উপর মাথা রেখে শুয়ে আছে, আর মানুষটি আর একটা হাতে তার কোমর জড়িয়ে আছে। সামনে তাকাতেই দেখলো আয়ান ভাই গভীর ঘুমে, মুখে প্রশান্তির হাসি। সে এই হাসিটা খুব কম দেখেছে। মনে হচ্ছে বহুদিনের অস্থিরতা পেরিয়ে শান্তির হাসি। গত রাতের কথা মনে পড়তেই ত্রিধার গাল লাল হয়ে উঠল। কতদিন একই ছাদের নিচে থেকেও দূরে ছিল। সম্পর্ক ছিল, কিন্তু পূর্ণতা ছিল না। গত রাতে সব দূরত্ব ভেঙে দিয়েছে। বিছানার পাশে এলোমেলো হয়ে পড়ে থাকা শার্ট, শাড়ি। দুজনেই ক্লান্ত, কিন্তু নীরবতার তৃপ্তি সব কিছু বলে দিচ্ছে নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক। ত্রিধা আলতো করে উঠতে গেলে আয়ানের হাত আরো শক্ত হয়ে এলো। আধো ঘুমে এসে ফিসফিসিয়ে পড়ল, এখনই কোথায় যাচ্ছ? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। আয়ানের কণ্ঠে অভিযোগ ছিল, শিশু সুলভ অভিযোগ। ত্রিধা মুচকি হাসল, বলল না কিছুই, তাকিয়ে রইল তার দিকে। আয়ান এবার চোখ খুলে ত্রিধার দিকে তাকালো। কিছুক্ষণ শুধু তাকিয়েই রইল। সে চাউনিতে ছিল না কোনো দুষ্টুমি, ছিল না কোনো তাড়াহুড়ো, শুধু ছিল গভীর নিশ্চিন্ততা। সে ধীরে ধীরে বলে উঠল, এবার মনে হচ্ছে সত্যিই তুমি আমার হলে। কথাটা শুনে ত্রিধার বুকটা হালকা কেঁপে উঠল। এতদিনের অসম্পূর্ণ সম্পর্ক পূর্ণতা পেল।
জানলার বাইরে সূর্য উঠেছে। ঘরের ভেতর শুরু হচ্ছে তাদের সম্পর্কের নতুন অধ্যায়, যেখানে কোনো দূরত্ব নেই, কেবল শান্ত আপন সকাল। ত্রিধা লজ্জায় মুখ লুকালো আহানের উন্মুক্ত লোমশ বুকে। আহান ত্রিধার কপালে একটা চুমু খেয়ে শান্তিতে চোখ বন্ধ করে নিল। আজ থেকে এই নারীটি সম্পূর্ণ তার। তাদের মাঝে আর কোনো দূরত্ব নেই, তাদের ভালোবাসায় নেই কোনো লুকোচুরি। আহিয়ার বেশ সকাল সকাল ঘুম ভেঙেছে আজ, কিন্তু রিহান সাপের মতো করে এখনও ঘুমাচ্ছে। আয়া যতবার বিছানা থেকে ওঠানোর চেষ্টা করছে, রিহান ততবারই ঘুম চড়ানো কণ্ঠে বলছে, উফ, আয়া পাখি, নড়াচড়া করিও না তো, ঘুমোতে দাও শোনা। কি আর করবে, তাই আয়াও শুয়ে আছে। কিন্তু নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক না। এটা তার এই পচালো কীভাবে বুঝবে? তাছাড়া তার সারা শরীর ব্যথায় টনটন করছে। শাওয়ার সেরে আসতে যদি একটু ভালো লাগে। রিহানের ঘুম একটু ভারী হয়ে আসতে আহিয়া চুপচাপ চলে গেল শাওয়ার নিতে। বেলা সকাল 9টা, পুরো শহর জেগেছে, কিন্তু আহিয়ান ও ত্রিধারানী এখনও ঘুমন্ত। পর একবার ঘুম ভেঙেছিল, তারপর আর সজাগ পায়নি মেয়েটা। আর সজাগ পাবে বা কী করে? গতকাল শেষ রাতে ঘুমিয়েছে, চোখ এখন সারা রাতের ঘুম জড়ানো, সাথে ক্লান্তি তো আছেই। আহিয়ান সকাল 8টার সময় শাওয়ার নিয়ে বাজারে গিয়েছিল। দুজনের সকালের নাস্তার বাজার নিয়ে এসেছে। এসে দেখে তার পাগলি এখনও ঘুমাচ্ছে। সে আজকে ভার্সিটিতে যাবে না, সাথে হাসপাতাল থেকেও ছুটি নিয়েছে। নতুন সংসার, এখন অনেক কিছুর প্রয়োজন। আজকে বাড়িতে থেকে সব কিছু গোছায় ভেবেছে। তাছাড়া ত্রিধার জন্য এখনও বই খাতা কেনা বাকি, তা না হলে মেয়েটা আগামীকাল থেকে ভার্সিটি যেতে পারবে না। আয়ান বাজারের ব্যাগগুলো কিচেনে রেখে ফ্রেশ হয়ে রুমে এলো। ত্রিধা এখনও ঘুমাচ্ছে। ওর কেন জানি সহ্য হলো না মেয়েটার শান্তির ঘুম। বড্ড হিংসা হলো এটা ভেবে যে সে এখানে একা একা আছে আর তার বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে। ত্রিধা কানের কাছে কিছু সুরসুরি পেতে বিরক্তি কণ্ঠে বলল, উফ মাম্মাম, আর একটু ঘুমাতে দাও প্লিজ। আয়ান আবারও কানে সুরসুরি দিল। ত্রিধা আবার বিরক্তি কণ্ঠে বলল, মাম্মাম প্লিজ। আচমকা কিছু মনে পড়তেই মেয়েটা চট করে চোখ মেলল। তখনই নজর এলো আয়ান ভাইয়ের মুখ। আয়ান একটা লাল গোলাপ ওর দিকে এগিয়ে দিয়ে বলল, গুড মর্নিং মিসেস মাহাদেব। ত্রিধা এক হাত বাড়িয়ে গোলাপটা নিয়ে চাদরের নিচে মুখ লুকাল। সেটা দেখে আয়ান দুষ্ট হাসল। তারপরে এক টানে মেয়েটাকে নিজের কোলে বসিয়ে বলল, এখনও লজ্জা ভাঙাতে পারিনি? তাহলে তো আরেকবার ট্রাই করতে হয়। ত্রিধা চাদরের নিচ থেকে বলল, এই না না। আমাকে কি তোর নানার বয়সী মনে হয়? ত্রিধা লজ্জায় মুখ ঢেকে চুপ করে রইল। সেটা দেখে আহিয়ান ওকে পাজা কোলা করে তুলে ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। তৃতীয়বার মৃদু চেঁচিয়ে বলল, ইস আহিয়ান ভাই, আমার শরীরে জায়গায় জায়গায় জ্বলে যাচ্ছে। ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি শাওয়ার নে, আমি বাইরে আছি। বলেই আহিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে ত্রিধার জামা কাপড় এগিয়ে দিয়ে আসলো। ত্রিধা শাওয়ার শেষ করে গুটি গুটি পায়ে এসে বিছানায় বসলো। আয়ান খেয়াল করলো মেয়েটা তার দিকে তাকাচ্ছে না, তাই সে মুচকি হেসে গেল কিচেনে। অতঃপর খাবার নিয়ে এসে বসলো ত্রিধার সামনে। মেয়েটা এখনও তার দিকে তাকাচ্ছে না, তাই ওকে স্বাভাবিক হওয়ার জন্য জিজ্ঞেস করলো, বোনের বিয়ে উপলক্ষে কয়দিনের ছুটি নিয়েছিস? ত্রিধা অন্যদিকে তাকিয়ে বলল, 3 দিন, সোমবার থেকে ভার্সিটি যেতে হবে। আয়ান ত্রিধার মুখের সামনে খাবার ধরে বলল, কি কি বই প্রয়োজন লিস্ট করে দিস, এনে দেব। ত্রিধা এবার ওর দিকে তাকিয়ে বলল, আপনি সংসারের জন্য এত খরচ করছেন কিভাবে, আর এত টাকা কোথায় পাচ্ছেন? তোর কথা শুনে মনে হচ্ছে একদিনেই পাকা গিন্নি হয়ে গিয়েছিস। একদম কথা ঘুরাবেন না, যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন। পিচ্ছি বইয়ের ধমকে আয়ান মৃদু হেসে বলল, আমার পার্সোনাল অ্যাকাউন্টে 3 লাখ টাকা ডিপোজিট করা আছে আগে থেকেই, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তারপর আমি তো আর বসে নেই, ভার্সিটির স্যালারিতে আমাদের দুজনের সংসার ঠিক চলে যাবে। ত্রিধা ভ্রু কুঁচকে বলল, আপনি এত টাকা কোথায় পেলেন? জমিয়েছি। লেখাপড়া চলাকালীন সময়ে বাবা আমাকে হাত খরচের জন্য যত টাকা দিত সেগুলো সব তো আমার লাগতো না, সেখান থেকে কিছু কিছু অ্যাকাউন্টে জমিয়ে রাখতাম। ত্রিধা শুধু তাকিয়ে রইল তার সামনে থাকা মানুষটার দিকে। আহিয়ান ওকে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিল, তারপর নিজেও নাস্তা শেষ করে নিল। তখনই ওদের কানে ভেসে আসলো কলিং বেলের শব্দ। দুজনেই বেশ আশ্চর্য হয়েছে। এই মুহূর্তে এই বাড়িতে আসার মতো তাদের কেউ নেই, তাই অবাক হয়ে আহিয়ান গেল দরজার দিকে। দরজা খুলতে দেখল তার 4 বন্ধু দাঁড়িয়ে আছে। রিহান দাঁত কেলিয়ে হেসে বলল, গুড মর্নিং সালাবাবু, সকাল সকাল এসে ডিস্টার্ব করলাম না তো? আয়ান আশ্চর্য কণ্ঠে বলল, তোরা এত সকাল সকাল এখানে? মৃদুল কাকে যেন ডেকে বলল, এই ভাই, আপনারা নিয়ে আসেন। আয়ান আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে অলোক ওকে টেনে দরজার সামনে থেকে সরিয়ে বলল, গেস্ট আসলে ভেতরে যেতে বলতে হয় সেটাও জানিস না নাকি?
আয়ান কিছু বলবে তার আগেই দেখলো দরজা দিয়ে কিছু লোক ফার্নিচার নিয়ে ভেতরে প্রবেশ করছে। মৃদুল সবাইকে বারবার বলছে যেন সাবধানে নিয়ে আসে। আয়ান সেদিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিহান নির্জন আয়ানের দুপাশে দাঁড়িয়ে কান চড়ি ধরে বলল, আমার বন্ধু নতুন নতুন সংসার শুরু করেছে, তাকে কিছু গিফট না করলে কি হয়? বেশি মানুষের সাড়াশব্দ পেয়ে ত্রিধা দরজায় এসে দাঁড়িয়েছিল। আয়ানের বন্ধুদের দেখে সে আবার রুমে চলে গেল। আয়ান বন্ধুদের দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে বলল, এইগুলোকে কেউ গিফট বলে? রিহান হেসে বলল, তাহলে কি বলে? সেদিকে তাকিয়ে আয়ান বলল, এত ফার্নিচার দেখে মনে হচ্ছে তোদের বোন বিয়ে করেছি আমি, তাই যৌতুক নিয়ে এসেছিস। মৃদুল হেসে বলল, তোর যেটা ইচ্ছা ভাবতে পারিস, তোর যেটা ইচ্ছা ভাবতে পারিস, ত্রিধাকে তো আমরা বোনই মানি। বন্ধুদের কর্মকাণ্ড দেখে আয়ান স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। লোকগুলো একটার পর একটা ফার্নিচার এনে পুরো ফ্ল্যাটটা ভরিয়ে দিয়ে যাচ্ছে। রিহান, মৃদুল, অলোক ও নির্জন ওনাদের দেখিয়ে দিল কোথায় কি রাখতে হবে। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা বন্ধুরা সাজিয়ে দিল। ফ্রিজ, টিভি, সোফা, ড্রয়িং টেবিল, আলমারি থেকে শুরু করে এ টু জেড সব কিছু এনেছে তারা। আয়ান এখনও হতভম্ব বন্ধুদের কর্মকাণ্ডে। এর মাঝে সে ওদের অনেকবার বুঝিয়েছে এসব তার প্রয়োজন নেই, সময় মতো সে নিজেই সব করে নেবে। কিন্তু ওর কথা কেউ শুনলে তো। অবশেষে সব কিছু গুছিয়ে রেখে ত্রিধার বানানো কফি হাতে সবাই বসে পড়ল সোফায়। রিয়ান বারবার বলছে আয়ানকে আজকে তার রিসেপশনে থাকতেই হবে, কিন্তু রাজি হলো না আহিয়ান। সে জানালো আগামীকাল থেকে তার ভার্সিটি এবং হসপিটাল দুটোই খোলা, তাই সংসারের বাকি যা যা আছে আজকেই গোছাতে হবে। যখন সে এবং ত্রিধা ভার্সিটিতে যাওয়া শুরু করবে তখন আর এসব করার সময় পাবে না। নতুন সংসারে অনেক কিছুই পায় না, আয়ান পাশে থাকলে মেয়েটার সুবিধা হবে। অবশেষে কফি শেষ করে হতাশ হয়ে বন্ধুরা বিদায় নিল। রিহান যাওয়ার আগে বারবার বলল, তোর বোন যদি এ বিষয়ে আমাকে কিছু বলে সব দোষ তোর, আমি তোকে কল দিয়ে ধরিয়ে দেব। আয়ান জানলো সে বোনের সাথে এ বিষয়ে কথা বলে নেবে। সকাল গড়িয়ে দুপুর এলো। ত্রিধা ভাত বসিয়ে এসে আয়ানের উদ্দেশ্যে বলল, শুনছেন? আয়ান ল্যাপটপে কিছু করছিল, সেদিকে তাকিয়েই বলল, বলো। ভাত রান্না তো বসালাম, কিন্তু আমি তো আর কিছু পারি না। মাছ মাংস কাটবো কী করে, আর এগুলো রান্নাই বা করবো কী করে? আয়ান মৃদু হেসে ত্রিধার এক হাত টেনে নিজের কাছে বসিয়ে বলল, বাড়িওয়ালার বাড়িতে যে মেয়েটা কাজ করে তাকে বলেছি আমাদের বাড়িতে আসতে। সেই এখন এসে রান্নার মাছ কাটা, মাংস কাটা সব কিছু করে দেবে। তাকে আগে থেকে বলা নেই, তাই আজকে আসতে একটু লেট করছে, কিন্তু আগামীকাল থেকে সময় মতো চলে আসবে। সকালের নাস্তা বানিয়ে দুপুর ও রাতে রান্না করে দিয়ে যাবে। তুমি শুধু ভাত রান্না করবে। ত্রিধা ভাবুক ভঙ্গিতে বলল, মাছ মাংস কাটা সেটা না হয় ঠিক আছে, কিন্তু 3 বেলা রান্না করলে তো তাকে অনেক টাকা দিতে হবে। আয়ান এবার ল্যাপটপ বন্ধ করে বলল, ঠিকই তো বলেছ, কিন্তু কিছু করার নেই। ওকে কাজে না নিলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। তুমি যত তাড়াতাড়ি পারো তার থেকে কিছু শিখে নাও, রান্নাটুকু পারলেই চলবে। বাকি কাজ নয় ওই মেয়েটা প্রতিদিন করে দিয়ে যাবে। ত্রিধা বেশ মন খারাপ করলো। সত্যি সে কোনো কাজের না, স্বামীর জন্য সামান্য রান্নাটুকু করতে পারে না। ওর ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখল তার থেকে ছোট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ত্রিধাকে সালাম দিল ও বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমার নাম টিয়া, আমার ভাইজান আইতে কইছিল। ত্রিধা আর বুঝতে বাকি রইল না মেয়েটি আসলে কে, তাই সে মেয়েটিকে ভেতরে এনে কিচেনে নিয়ে গেল। এদিকে খানবাড়ি আজকে পুরো শান্ত। আগে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় হই হুল্লোড় পরিবেশে মাতিয়ে রাখত বাড়ির ছেলেমেয়েরা, কিন্তু আজকে তারা কেউ নেই। বর্ণারাজ কষ্ট করে গোসলের জন্য মেয়েকে বকতে হচ্ছে না। মেঘের আর ছেলের জন্য কফি বানানোর তাড়া নেই, মেয়েটাও আজ তার সাথে বসছে না। আলী আহমদ খানের শরীর আজকে মোটামুটি ভালো, কিন্তু তিনি আহিয়ার রিসেপশনে যাবেন না। তানভীর ভাগিনাকে ফোন দিয়েছিল, আহিয়ান জানিয়েছে তারা যাচ্ছে না। সেটা শুনে পুরো খানবাড়ির সবার মন খারাপ। বাড়ির ছেলে মেয়েদের রেখে তারা কি করে যাবে? কিন্তু অন্য কারো বিয়ের অনুষ্ঠান হলে না গেলেও চলতো, নিজের মেয়ের অনুষ্ঠানে কি করে না যাবে তারা? সকলের চিন্তিত মুখ দেখেও আবির কিছুই বলছে না। সে তার মতো কফিতে চুমুক দেওয়ায় ব্যস্ত। আদি পরপর আরও কয়েকবার আয়ানকে ফোন দিয়ে যেতে বলল, কিন্তু ছেলেটা বাপের মতনই একরোখা জেদি, যেটা একবার বলে সেটাই করে। আদিবা একটু পরপর জিজ্ঞেস করছে তার ভাইয়া ও ছোট আপুর কথা। রায় তার ছোট্ট মেয়েটাকে কিছুই বলতে পারছে না। অন্যদিকে রাহিয়ান বাড়িতে গিয়ে আহিয়াকে জানালো তার ভাইয়া ও ভাবি আসবে না। সেটা শুনে আহিয়ার সে কী কান্না! তার কান্না সহ্য করতে না পেরে রিহান বাধ্য হয়ে কথা দিল রিসেপশন শেষ হলে রাতের দিকে তাকে নিয়ে যাবে আহিয়ানের বাড়িতে। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে ধরণীতে রাতের অন্ধকার নেমে এলো। খানবাড়ির মানুষজন মন খারাপ করেই আহিয়ার রিসেপশনে অ্যাটেন্ড করেছে। অনেকেই আহিয়ান ও ত্রিধার কথা জিজ্ঞেস করেছে। বড়রা কোনো রকমে বুঝিয়ে দিয়েছে। আয়া অপেক্ষায় আছে কখন রিসেপশন শেষ হবে। রিসেপশন শেষ হলেই আহিয়ান ত্রিধার সাথে দেখা করতে যাবে।
হলোও তাই। রেহান তার কথা রেখেছে। যদিও তার এখন নতুন বধূসহ শ্বশুরবাড়িতে যাওয়ার কথা, কিন্তু সে সবাইকে বুঝিয়ে বলল আগামীকাল তাদেরকে নিতে আসতে হবে না। সে নিজেই আহিয়াকে নিয়ে খানবাড়িতে চলে যাবে। এতে অবশ্য অনেকেই প্রশ্ন করেছে। রিহান সবাইকে বুঝিয়ে বলেছে তার কাজ আছে। আদিবা জেদ ধরছিল সে বড় অপুকে নিয়েই বাড়ি যাবে। ছোট আপুও বাড়ি নেই। উষা নাকি তার সাথে ঝগড়া করেছে, সে কার সাথে খেলবে। অবশ্যই খানবাড়ির সকলে মেয়ে ও মেয়ের জামাইকে না নিয়েই বাড়ি ফিরল। রাত 10টার দিকে সকল খাবার পার্সেল করে আহিয়ার সাথে রিহানও গেল আহিয়ানের বাড়িতে। আজকে সে সাথে ফলমূল মিষ্টি আনতে ভোলেনি, কারণ আজকে সে বন্ধুর বাড়িতে বেড়াতে আসেনি, এসেছে সম্বন্ধীর বাড়িতে। আয়ান অনেক অবাক হয়েছে এত রাতে ওদেরকে দেখে। যদিও ঢাকা শহরে রাত 10টা তেমন গভীর রাত নয়, তবুও আহিয়ান ত্রিধার কাছে ওদের আসাটা অপ্রত্যাশিত ছিল। ত্রিধা তো বোনকে দেখে খুশিতে আত্মহারা। সেই কখন থেকে দুই বোন কি নিয়ে এত গল্প করছে কে জানে। ত্রিধা আহিয়াকে দেখে যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে আহিয়া। ত্রিধাকে বাড়িতে এসে এমন শাড়ি পরা অবস্থায় দেখবে সে ভাবতেও পারেনি। আহিয়া কিছুক্ষণ কথা বলার পর বলল, তোকে একদম নতুন বউয়ের মতো লাগছে ত্রিধা, কিন্তু কিছু একটা মিসিং আছে। ত্রিধা বোনের কথা শুনে বলল, কি আপু? আয়া ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, তুই তো এখনো নাক ছিদ্র করিসনি, কিন্তু বিয়ের পর মেয়েদের নোজপিন না দিলে নাকি স্বামীর অমঙ্গল হয়। কথাটা শোনা মাত্রই ত্রিধা মনে মনে ভাবল আগামীকালকেই নাক ফোটাবে। হাসি আনন্দে অনেকটা সময় কেটে গেল। তারপর চারজন একসাথে ডিনার করল। ডিনার শেষ করে রাত 12টার দিকে রিহান আহিয়াকে নিয়ে বাড়িতে চলে গেল। ওরা যাওয়ার পর থেকেই ত্রিধা আহিয়ানের পিছু পিছু ঘুরঘুর করছে নাক ফোটায় বলে, কিন্তু আহিয়ান বারবার নিষেধ করছে আর বলছে, এসব করতে হবে না, এসব করতে গেলে নাকে ব্যথা পাবি। কিন্তু ত্রিধা সে কি আর শোনার পাত্রী। তারপর এক প্রকার অগত্যা বাধ্য হয়ে আহিয়ানকে রাজি হতে হলো। পরের দিন সকালবেলা ত্রিধা আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। ফজরের নামাজ পড়ে একটু পড়তে বসেছে। গতকাল আহিয়ান তার প্রয়োজনীয় সকল বই খাতা এনে দিয়েছে, সেগুলো নিয়েই তার ঘাটাঘাটি। সকাল 6টা বাজতেই কলিং বেলের শব্দ পেতেই টিয়া এসেছে ভেবে ছুটল দরজার দিকে। আয়ান ঘুমু ঘুমু কণ্ঠে পড়ল, পিপল দিয়ে দেখে নাও কে এসেছে, না দেখে দরজা খুলবে না। ত্রিধা তাই করল। বাইরে থেকে উঁকি দিতে দেখল টিয়া দাঁড়িয়ে আছে। ত্রিধা ঝটফট দরজা খুলে দিল। গতকাল টিয়ার সঙ্গে তার বেশ ভাব হয়েছে। ত্রিধা টিয়ার সাথে কিচেনে কাজ করতে লাগলো। যদিও সে তেমন কিছু পারে না, তবে টিয়া মেয়েটা তাকে সব শিখিয়ে দিচ্ছে। ত্রিধাও হাসি মুখে সবটা করছে। বেচারি তো রুটি বানাতে গিয়ে বেহাল অবস্থা। টিয়া একটু হাসলেও পরবর্তীতে আবার চুপ হয়ে গিয়েছে, যদি ভাবি মাইন্ড করে। ত্রিধা রুটির অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে দিল। টিয়াও সেটা দেখে হাসল। নাস্তা বানানো শেষ হতেই চুলায় কফি বসিয়ে ত্রিধা গেল আহিয়ানকে ঘুম থেকে ডাকতে। আর এদিকে টিয়া দুপুরে রান্নার কাজ করছে। ঝটপট হাতের কাজ শেষ করে আবার বাড়িওয়ালার ফ্ল্যাটে যেতে হবে। এত ব্যস্ততার মাঝে আহিয়ান ধরেছে নতুন বায়না। ত্রিধা ঘুম থেকে ডাকতে গেলে সে বলেছে গুনে গুনে 10টা চুমু দেবে, নয়তো আরও 30 মিনিট ঘুমিয়ে নাস্তা না করেই চলে যাবে। ত্রিধা পড়ল মহাবিপদে। সে অনেক নিষেধ করল, কিন্তু ঘাত তারা লোকটা কথা শুনবে না। অনেক বেলা হয়ে গেছে। যদিও খানবাড়ির মতো এখান থেকে অনেক আগে বেরোতে হবে না, তবুও ফ্রেশ হয়ে নাস্তা করার একটা বিষয় তো আছে। তাই খানিকটা বিরক্ত হয়ে পরপর আহিয়ানের ঘাড়ে 2টো চুমু দিয়ে দৌড় দিল কিচেনের দিকে। আহিয়ান মুচকি হেসে গলা ঘষতে ঘষতে ঘাড়ে তোয়ালে নিয়ে হাঁটল ওয়াশরুমের দিকে। এদিকে আহিয়ার ঘুম ভেঙেছে অনেক সকালে, কিন্তু রিহান ওকে উঠতে দিলে তো। তার একটাই কথা, এত সকাল সকাল ঘুম থেকে উঠে কী করবে পাখি? কয়েকদিন পর যখন আমি অফিসে যাব তখন এমনিতেই সকালে উঠতে হবে, তাই এখন আর ডিস্টার্ব করিও না। ভাবনার মাঝে আহিয়ার নাকে বকুল ফুলের ঘ্রাণ এলো। বকুল ফুলের মিষ্টি সুগন্ধ মুহূর্তেই যেন মনটা ভালো করে দেয়। আহিয়া রিহানকে অনেক বুঝিয়ে ফ্রেশ হয়ে গেল নিচতলায়। ওকে দেখে রিয়া পিছন থেকে বলল, নতুন জায়গায় ঘুম কেমন হলো আম্মা? আহিয়া শাশুড়ি প্রশ্নের সম্মান করে জবাব দিল, ভালো হয়েছে আম্মু। আমি কি উঠতে দেরি করে ফেলেছি? রিয়া টেবিলে নাস্তা সাজাতে সাজাতে বলল, না আম্মু, বিয়ের পর বছরখানেক এমনিতেই ঘুম বেশি থাকে, এটা কোনো ব্যাপার না। আয়া শাশুড়ির কথায় কিছুটা লজ্জা পেয়েছে। তখনই পেছন থেকে রিহানের দাদু বলল, তোর দাদার আর আমার লাইগা 2 কাপ চা লইয়া আইতো নাতবউ। তখনই পিছন থেকে রিয়া ডেকে বলল, আব্বা আম্মার জন্য চা বানানো আছে, তুমি শুধু একটু গরম করে দিয়ে এসো। আয়া তাই করল। কিছুক্ষণের মধ্যেই ডাইনিং টেবিলে হাজির হলো রাকিব, রিহান, আসিফ, জান্নাত, জুই, মেহেদি ও দাদা দাদি। আয়া শাশুড়ি মায়ের সাথে সবকিছু ডাইনিং টেবিলে এগিয়ে দিচ্ছে। রাকিব বউ এবং বৌমার উদ্দেশ্যে বলল, সব কিছু তো আনা হয়ে গেছে, এখন তোমরাও আমাদের সাথে নাস্তা করতে বসো। আমাদের যা যা প্রয়োজন সামনেই তো আছে, নিয়ে নেব। এবার রিয়া আহিয়াকে নিয়ে নাস্তা করতে বসল। আজকে আবার আসিফ চলে যাবে।
মেহেদিরও আগামীকালকে ফ্লাইট। সে প্রায় 1.5 বছরের জন্য এক মিশনে দেশের বাইরে যাচ্ছে। তাছাড়া আজ রিহান ও আহিয়া যাবে খানবাড়িতে। আগামী পরশুদিন হানিমুনে যাচ্ছে মালদ্বীপ, তাই খানবাড়ি থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। অন্যদিকে টিয়া সকল রান্না সেরে এখনই সকালের নাস্তা তৈরি করে চলে গেল। ত্রিধা কথায় কথায় বলেছে সে নাক ফুটো করতে চায়, তাই আজকে পার্লারে যাবে। সেটা শুনে টিয়া জানিয়েছে তার মা নাক ফুটাতে পারে, সে চাইলে আগামীকালকে সাথে করে নিয়ে আসবে নাক ফোটানোর জন্য। ত্রিধা এতে বেশি খুশি হলো। টিয়া যেতে ত্রিধা ও আহিয়ান নাস্তা শেষ করলো। আয়ান এখনই বের হয়ে যাবে। আগামীকাল থেকে ত্রিধাও বের হয়ে যাবে একই সময়ে। কিন্তু আজ সে একা, তাই খানিকটা মন খারাপ হলো। আয়ান কথা দিয়েছে দুপুরে লাঞ্চের সময় বাড়ি আসবে। অবশেষে যাওয়ার সময় কপালে একটা চুমু দিয়ে বিদায় নিল। বেলা 12টার পর রিহান ও আহিয়া গেল খানবাড়িতে। রাকিব ফল, দই, মিষ্টি এবং সাথে এক গাড়ি বাজার পাঠিয়েছে পিয়াইয়ের বাড়িতে। এটা নাকি তাদের বাড়ির নিয়ম। ছেলে যখন প্রথম বিয়ে করে শ্বশুরবাড়িতে যাবে তখন সব রকম বাজার করে নিয়ে যাবে। রিয়া মাছের বড় ফুলকার নিচে টাকা গুঁজে দিতেও ভোলেনি। নতুন জামাই ও মেয়ের খানবাড়িতে প্রবেশ করার পরে যেন বাড়িতে আনন্দ শুরু হয়ে গেল। 2 দিনের নীরবতা ভেঙে অবশেষে সবাই একটু হাসল। আদিবা তো বোনের কোলে উঠে নামছেই না। উষা ছুটে এসে রিহানকে জড়িয়ে ধরল। আহিয়া বাড়িতে প্রবেশ করেই মাম্মা বাবাকে জড়িয়ে ধরে সে কি কান্না! ওর কান্নায় আবারও বাড়ির সবাই কেঁদে উঠল। তানভীর বন্যা বারবার ভাবছে আজকে যদি তাদের মেয়েটার স্বাভাবিকভাবে বিয়ে হতো তাহলে এভাবেই তাদের কাছে থাকতো। কিন্তু কি থেকে কি হয়ে গেল ভেবেই তারা দীর্ঘশ্বাস ফেলল। আহিয়া বন্যাকে জড়িয়ে ধরে বলল, মামনি, তুমি ত্রিধাকে নিয়ে একটুও চিন্তা করো না, ওরা ভালো আছে। আমি গতকাল রাতেই গিয়েছিলাম ওদের কাছে। নিচে এত সারা শব্দ পেয়ে ইথান ও এমেলি নিচে এসে আহিয়াকে দেখে জড়িয়ে ধরে বলল, মিসড ইউ সো মাচ সুইট হার্ট। ইথান রিহানের সাথে হ্যান্ডশেক করলো এবং জানালো আগামীকাল তারা সপরিবারে বাড়ি যাচ্ছে, তাই তারা বাড়ি যাওয়ার আগে একবার আহিনের সাথে দেখা করতে চায়। রিহান নিজেও হাসিমুখে জানালো বিকালে নিয়ে যাবে দেখা করতে। খানবাড়ির সকলে বলল তারাও যাবে আহিয়ান ও ত্রিধার সাথে দেখা করতে। নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে শোভা। গতকাল রাত থেকে মেয়েটা কিছুই খায়নি। তার মা একটু পরপর ডেকে যায় খাওয়ার জন্য, কিন্তু তার খাওয়ার প্রতি রুচি নেই। গতকাল সন্ধ্যায় বড় আপু এসে বলল ছেলেপক্ষ নাকি জানিয়েছে আগামী শুক্রবারে তারা আকদ করে রাখতে চায়। শোভা কতবার সবাইকে বোঝালো সে এখন বিয়ে করতে চায় না, কিন্তু তার কথা কেউ শুনল না। আজকে শোভার বাবার কথা বড্ড মনে পড়ছে। তিনি বেঁচে থাকলে কি তাকে এইভাবে কেউ জোর করে পর করে দিতে পারত? ভুলেও পারত না। তার বাবা তার অমতে কখনোই বিয়ের আয়োজন করত না। হয়তো আজকে বাবা নেই বলে ভাই বোনগুলো বিয়ের সমস্ত কার্যক্রম শেষ করে দায়িত্ব শেষ করতে চাচ্ছে। সবাই কেন তার সাথেই এমন করে? অল্প বয়সে বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। একজনকে মনে প্রাণে চাইল, সে ছিল এক প্রতারক। প্রতারণা করে তার মনটাকে বিষিয়ে দিয়ে চলে গেল। এখন আবার পরিবারের চাপ। সব মিলিয়ে মেয়েটা এখন প্রতি নিঃশ্বাসে মৃত্যু কামনা করে। গতকাল বিয়ের কথা শোনার পর সে অনেকবার তার মিস্টার রং নাম্বারকে কল দিয়েছে, কিন্তু নাম্বারটা বরাবরের মতোই বন্ধ। আচ্ছা, মানুষটা তো একসময় ঘন্টায় ঘন্টায় কল দিত। সে নাকি তাকে খুব মিস করে। তাহলে আজ কতগুলো দিন ধরে ঠিকমতো কথা হয় না, এখন কি উনি আর মিস করে না? এখন কি আর সবার কথা মনে পড়ে না? মেয়েটা বিছানার বালিশগুলো ছুঁড়ে মেঝেতে ফেলে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, সব ছলনা ছিল, ছলনা। আমি এক প্রতারকের প্রেমে পড়েছিলাম, এক বিশ্বাসঘাতককে বিশ্বাস করেছিলাম। ভুল তো আমারই। বিকেল 3টে। হৃদি ক্লাস শেষ করে টিউশন পড়াতে যাচ্ছিল। যেতে যেতে আশেপাশে কয়েকবার তাকালো। সিনিয়র ভাইটাকে আজকে আর কোথাও খুঁজে পাচ্ছে না। উনি তো সবসময় এই রাস্তায় এসে হৃদির পিছু রাখে। তাহলে আজকে কই? মানুষটার শরীর ভালো আছে তো? ওর ভাবনার মাঝে কানের সামনে কেউ ফিসফিসিয়ে পড়ল, তুমি কি আমাকে খুঁজছো শ্যামলতা? আচমকা পরিচিত কণ্ঠে হৃদি ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সঙ্গে সঙ্গে মেয়েটার কোমল ঠোঁট জুড়ে স্পর্শ করে নাজমুলের গাল। আকস্মিক কর্মকাণ্ডে হৃদি চরম অবাকের সাথে সাথে লজ্জাও পেয়েছে। এই লোক এভাবে এত কাছে ঝুঁকে গাল পেতে রেখেছে কে জানে। দূর, ভাল লাগে না। নাজমুল গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে লজ্জায় বড় বড় পা ফেলে গন্তব্যের দিকে হেঁটে যেতে লাগলো হৃদি। এই মুহূর্তে মনে হয় এখান থেকে পালাতে পারলেই বাঁচে। ছেলেটার ঘোর কাটতে লক্ষ্য করলো হৃদি অনেকটা চলে গেছে। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে ভেবে নাজমুল আজকে আর তার পিছু নিল না। তবে একগাল হেসে পেছন থেকে চেঁচিয়ে বলল, থ্যাংক ইউ শ্যামা পাখি, আই লাভ ইউ টু। 7:30টার দিকে কলিং বেল বেজে উঠতেই ছুটে গেল দরজায়। কে জানে কে এসেছে, তাই ভেতর থেকে আর দেখার প্রয়োজন মনে করল না। দরজা খুলে দিল। ত্রিধাকে দেখে আহেন 7:30টার দিকে কলিং বেল বেজে উঠতেই ছুটে গেল দরজায়। 7:30টার দিকে কলিং বেল বেজে উঠতেই ত্রিধা ছুটে গেল দরজার দিকে। সে জানে কে এসেছে।
তাই ভেতর থেকে আর দেখার প্রয়োজন মনে করল না। দরজা খুলে দিল। ত্রিধাকে দেখে আয়ানের ক্লান্ত মুখে হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে ত্রিধাকে নিজের বাহুতে জড়িয়ে আদুরে কণ্ঠে বলল, সরি সুইট হার্ট, দুপুরে একটা এমার্জেন্সি পেশেন্টের দায়িত্বে ছিলাম, তাই আসতে পারিনি। রাগ করো না প্লিজ। ত্রিধা মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়িয়ে পেছনে ইশারা করে কিছু দেখাতে চাইল। আয়ান সেদিকে তাকাতেই দেখল রিহান, আহিয়া, ইথান, এমিলি, উষা ও আদিবা চোখ গোল করে তাকিয়ে আছে। ওদেরকে দেখে আয়ান ত্রিধাকে ছেড়ে দাঁড়ালো। আয়ানের অপ্রস্তুত ভঙ্গি দেখে সবগুলো ফিক করে হেসে উঠল। এবার আয়ান নিজেও মুচকি হাসল। এগিয়ে গিয়ে ইথানের সাথে হ্যান্ডশেক করল। ইতিমধ্যে আদিবা এসে ভাইয়ের কোলে উঠেছে। উষাও ছুটে এসেছে ভাইয়ের কাছে। ভাগ্যিস বড়রা ড্রয়িং রুমে ছিল না। কথাটা ভেবেই ত্রিধা দীর্ঘশ্বাস ফেলল। ড্রয়িং রুমে আয়ানের গলার আওয়াজ পেয়ে ওদের বেডরুম থেকে বেরিয়ে এলো সোফিয়া মিলার, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান, তানভীর ও আদি। পাশের খালি রুম থেকে বেরিয়ে এলো মিমো রায়। কিচেন থেকে সবার জন্য কফি ও পাকুড়া হাতে বেরিয়ে এলো মেঘবন্যা। আয়ান পরিবারের মানুষদের দেখে ভীষণ খুশি হয়েছে। সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে গেল ফ্রেশ হতে। বাকিরা সবাই ড্রয়িং রুমে বসে আছে। ত্রিধার স্বামীর কিছু লাগবে কিনা জানতে রুমে যেতে চাইলে ওর বাবা ডেকে বলল, তুই এখানে থাক, সকলের সাথে আড্ডা দে, আমি তাসমিনের সাথে দেখা করে আসি। ত্রিধা তাই করল। সে আর বেডরুমের দিকে গেল না। তখনই আহিয়া ত্রিধার উদ্দেশ্যে বলল, তোর না আজকে নাক ফুটাতে যাওয়ার কথা ছিল? ত্রিধা হেসে জবাব দিল, টিয়ার আম্মু আগামীকাল সকালে এসে ফুটিয়ে দেবে আপু। তখনই বন্যা বলল, টিয়াকে? আমার বাসায় কাজ করে মাম্মাম, সকালে এসে 3 বেলা রান্না সহ সকল কাজকর্ম করে দিয়ে যায়। বন্যা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে বেশি আদর করে কেন যে কোনো কাজ শেখালো না, শেখালে তো আজকের দিন কাজে লাগতো। তখনই সবার মাঝে মালিয়া খান বলে উঠল, সুই থাকলে তো আমি নিজেই ফুটিয়ে দিয়ে যেতে পারতাম। ত্রিধা আফসোস করে বলল, তাহলে তো খুব ভালো হতো দাদু, কিন্তু আমার কাছে তো সুই নেই। এবার পাশ থেকে মেঘ বলল, নেই তো কি হয়েছে, আয়নকে গিয়ে বল কিনে এনে দিতে, বাড়ির নিচেই তো কত দোকান দেখলাম আসার সময়। তখনই মহিলাদের কথার মাঝখানে রিহান বলল, আয়ানকে বলার দরকার নেই আন্টি, মাত্র এসেছে, রেস্ট করুক, ইথানকে নিয়ে আমি যাচ্ছি। হঠাৎ হালিমা খান রিহানের উদ্দেশ্যে বলল, আন্টি কিরে নাচ্চামাই, শাশুড়িকে মা ডাকবি নয়তো আম্মু ডাকবি। রিহান মুচকে হেসে বলল, আসলে দাদু অনেক দিনের অভ্যাস তো তাই। আয়ান শাওয়ার সেরে বের হতেই দেখল বিছানায় শ্বশুর মশাই বসে আছে। সে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সামনে দাঁড়িয়ে বলল, বাবা কেমন আছে মামা? তানভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো আছে। দাদুর শরীর এখন কেমন, ঠিকমতো ঔষধ খাচ্ছে তো? আগের থেকে ভালো আছে। মেজো দাদু ও ছোট দাদুকে নিয়ে আসলে না কেন? তারা চলে আসলে তোর বড় দাদুকে দেখে রাখবে কে? আমরা তো সবাই চলে এসেছি, তারা অন্য সময় আসবে। কেন, পাপা তো ছিল, সেই দেখে রাখবে বড় দাদুকে। তোর পাপার কথা আর বলে লাভ নেই। পরশুদিন ছেলে মেয়ের বিদায়ের পর থেকে বেশিরভাগ সময় রুমে থাকে। রুম থেকে এখন তেমন একটা বের হয় না, কারোর সাথে তেমন একটা কথাও বলে না। সবটা শুনে আয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। তখনই তানভীর কোমল কণ্ঠে ডাকল, তাসফিন। জি মামা। এখন কি মামা বলেই ডাকবি? আমার একমাত্র মেয়ের জামাই তুই। আমার তো কোনো ছেলে নেই। তুই আমার ছেলে, আগেও ছিলি, এখনও আছিস। আব্বু বলে ডাকা যায় না? আয়ান মুচকি হাসল। তারপর বলল, চেষ্টা করব, কিন্তু আমার একটু সময় লাগবে। কথাটা শুনে তানভীর বেশ খুশি হলো। তারপর আয়ানের উদ্দেশ্যে বলল, ভার্সিটির স্যালারি তো অনেক কম, কিভাবে কি চালাচ্ছিস? একটা সংসারে তো আর কম খরচ না, সেই সাথে ত্রিধার লেখাপড়া। তুই চাইলে আমি। তানভীরকে আর কিছু বলতে না দিয়ে আয়ান বলে উঠল, না মামা, আমি আমার নিজের মতো করে সবটা গুছিয়ে নিতে পারবো। তুমি বলেছো, আমি তাতেই খুশি। কিন্তু আমার একটাই মেয়ে, আমার যা আছে সবই তো তারই। জানি মামা, তুমি কষ্ট পেও না। তোমার মেয়েকে তুমি পরে কি দেবে না দেবে সেটা পরে দেখা যাবে। এখন আমাদের মতো আমাদের সংসারটা গোছাতে দাও। ওর হাজব্যান্ডের যা ইনকাম আছে সেটা দিয়েই ওকে চলতে হবে। আমি শ্বশুরের টাকায় তার মেয়েকে খাইয়ে পড়িয়ে তার লেখাপড়া করাতে পারবো না। কিন্তু তাসফিন, ত্রিধার লেখাপড়ায় তো অনেক খরচ, তুই কিভাবে সবটা বহন করবি? আমাকে একটু কিছু তো করতে দে। মেয়ের ওপর কি আমার কোনো অধিকার নেই? মামার কণ্ঠে অসহায়ত্ব শুনে আহিয়ান আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না মামা, আমি যেমন বড় মুখ করে তোমার মেয়েকে খানবাড়ি থেকে নিয়ে এসেছি, তেমন আমার কথা আমি রাখবো। তবুও কখনো কোনো সমস্যায় পড়লে তোমাদের জানাবো। তখনই তানভীর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম তুই নাকি লন্ডনে থাকতে কোনো রিসার্চ টিমের সাথে যুক্ত ছিলি, সেটার কি হলো? আইহান দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা জরুরি প্রয়োজনে রিসার্চ ছেড়ে তাড়াতাড়ি দেশে ফিরতে হয়েছে,
তাই বাকিটা আর কমপ্লিট করা হয়নি। মনে মনে বলল, তোমার আর তোমার মেয়ের জন্যই তো আমার সব ফেলে চলে আসতে হলো। দীর্ঘ 1.5 বছরের সকল মেহনত নষ্ট করে ছুটে এসেছি তোমার মেয়ের বিয়ের কথা শুনে। তানভীর আয়ানের কাঁধে হাত রাখতেই ছেলেটার ঘোর কাটল। আয়ানের দিকে তাকিয়ে তানভীর বলে উঠল, মাশাআল্লাহ, তোর অনেক ট্যালেন্ট আছে, কাজে লাগা। জীবনে কিছু করার বয়স তো এখনই। তখনই শোনা গেল ড্রয়িং রুমে তিথার কান্না। আজকে তানভীরের আগে আয়ান দৌড়ে গেল সেদিকে। তানভীর পিছু পিছু গেল। আয়ান গিয়ে দেখল মালিহা খান ত্রিধার নাক ফোরানোর চেষ্টা করছে, আর মেয়েটা ধারালো সুচ দেখে ভয়ে কেঁদে ভাসাচ্ছে। আয়ান সঙ্গে সঙ্গে ত্রিধার উদ্দেশ্যে বলল, আমি আগেই বলেছিলাম ব্যথা পাবি, নাক ফোরানোর প্রয়োজন নেই, কথা না শুনলে এমনই হবে। ত্রিধা কেঁদেই যাচ্ছে। সেটা দেখে মালিহা খান বলল, আরে বোকা মেয়ে, ব্যথা পাবি না। আয়ান তোকে ভয় দেখানোর জন্য বলেছে, তুই শুধু চোখটা বন্ধ কর, দেখবি একটা পিঁপড়ে কামড় দিয়েছে, এতটুকুই ব্যথা পাবে। তবুও ত্রিধা ভয়ে সোফার সাথে সিটিয়ে বসে আছে। ওর অবস্থা দেখে ভাই বোনগুলো মুখ টিপে হাসছে। দীর্ঘশ্বাস ফেলে আয়ান গিয়ে ত্রিধার পাশে বসল। নিজের সবচেয়ে নিরাপদ স্থানটা পেতেই ত্রিধা আয়ানের বাহু জড়িয়ে ধরে মুখটা লুকিয়ে রেখেছে। আয়ান ধীরে ধীরে ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, একটুও ব্যথা পাবি না, আমি তো দুষ্টুমি করেছিলাম, তুই শুধু আমাকে ধরে চোখ বন্ধ করে রাখ। তারপর আয়ান দাদুকে ইশারা করলো এগিয়ে আসতে। মাথায় আয়ান ভাইয়ের হাত পেয়ে মেয়েটা একটু শান্ত হলো, তবে এখনও চোখ বন্ধ করে আছে। হঠাৎ একটু জোরে ব্যথা পাওয়ায় আয়ানের বাহু আরও শক্ত করে চেপে ধরে কেঁদে উঠল। ওর অবস্থা দেখে সকলেই হাসছে। আয়ান হেসে ওর দিকে তাকিয়ে বলল, চোখ খোল, হয়ে গেছে। মেয়েটা ধীরে ধীরে চোখ খুলল। কেঁদে কেটে ফর্সা চেহারাটা লাল বানিয়ে ফেলেছে। সত্যি সত্যি নাক ফোরানো শেষ বুঝতে পেরে কান্না না করে নিজেই একবার ফিক করে হেসে দিল। ওর হাসি দেখে সকলেই হাসছে। তানভীর চুপচাপ দাঁড়িয়ে দেখল এই দৃশ্য। আজ সে সত্যিই নিশ্চিত তার মেয়েকে সামলানোর জন্য একটা সঠিক হাত সে পেয়ে গেছে। ত্রিধার জন্য আয়ানের থেকে বেস্ট আর কেউ না। তার আদুরে একমাত্র মেয়েটা আয়ানের কাছে খুব ভালো থাকবে। রাত 9টার দিকে আহিয়ান ত্রিধাকে নিয়ে সবাই একসাথে ডিনার করলো। যেহেতু তারা না বলে হঠাৎ করে এসেছে এবং রান্না জানে না ত্রিধা, তাই মেঘ, বন্যা, রাই বাড়ি থেকে সকল কিছু রান্না করে নিয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে 10টার দিকে সবাই বিদায় নিয়ে চলে গেল। তারা যেতেই ত্রিধা সকল কিছু গোছগাছ করে বিছানায় এলো। আয়ান ল্যাপটপে কিছু কাজ করছিল। ত্রিধা এসেই ঠাস করে ল্যাপটপের শাটার অফ করে দিল। আয়ান আশ্চর্য কণ্ঠে বলল, কি হয়েছে? মেয়েটা কিছুই বলল না, শুধু চুপচাপ অন্যদিকে ফিরে শুয়ে রইল। আয়ান বুঝল বউয়ের রাগ এখনো কমেনি। মাঝখানে সময়টুকু সকলের সামনে অভিনয় ছিল, তাই সে নিজেই এবার ল্যাপটপ রেখে পাশে শুয়ে পড়ল। কয়েকবার ত্রিধাকে ডাকলো তার দিকে ফিরতে, কিন্তু মেয়েটা কথা শুনল না। আয়ান এবার জোর করে ত্রিধাকে সোজা করে শোয়ালো। অতপর মুখের উপর ঝুঁকে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে সোনা পাখি, এখনও রেগে আছো কেন? ত্রিধা কিছুই বলছে না, চুপচাপ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আয়ান লক্ষ্য করলো মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে। মুহূর্তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে ত্রিধাকে শক্ত করে বুকে জড়িয়ে পড়ল। কি হয়েছে জান বাচ্চা? আমার কোনো কথায় কি তুমি কষ্ট পেয়েছ? আমাকে বলো, না বললে আমি বুঝবো কি করে কি করেছি। মেয়েটা এবার আয়ানের বুকে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। অতপর ভাঙা ভাঙা কণ্ঠে পড়ল, আমি আপনার অপেক্ষায় থেকে দুপুরে লাঞ্চ করিনি। কথাটা কানে আসতেই আয়ানের বেশ রাগ হলো, তবু আজকে রাগ প্রকাশ করলো না। সে আদুরে কণ্ঠে বলল, বললাম তো পাখি, এমার্জেন্সি পেশেন্ট ছিল, তাই বিজি ছিলাম। তাই বলে একটা টেক্সট করার সময় পাননি? না শোনা, পেলে কি আমি তোমাকে কল দিতাম না? তুমি তো জানো আমি তোমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিস করি। তৃতীয়বার আয়ানকে সরিয়ে দিয়ে বলল, ইস, যত ঢং। কিন্তু তুমি তো আমাকে একটা কল দিতে পারতে। আমার ঠেকা লাগছে, কেউ কথা দিয়ে কথা রাখবে না আর আমি তাকে কল দেব। আয়ান মুচকি হেসে ত্রিধার পুরো মুখে টুকটুকু চুমু দিয়ে ভরিয়ে দিয়ে বলল, পরি। ত্রিধা অভিমানী কণ্ঠে বলল, কি? তুমি নিজেও ভবিষ্যতে ডাক্তার হবে, তাই ডক্টরের পেশা সম্পর্কে তোমার কোনো কিছু অজানা নয়। অনেক সময় এমার্জেন্সি পেশেন্ট এসে পড়ে, তখন কথা দিয়েও কথা রাখা যায় না। আমার দেওয়া কথার চেয়ে একজন পেশেন্টের জীবনের মূল্য অনেক বেশি, তাই এসব করে তুমি কখনো না খেয়ে থাকবে না। আমাকে কথা দাও। ত্রিধা বুঝল পুরো বিষয়টা। এতক্ষণের অভিমান গলে গেছে, তাই সে মৃদু কণ্ঠে বলল, আগে আপনি কথা দেন, আমাকে কল দিয়ে জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। ঠিক আছে। তাহলে আমিও ঠিক আছে। কি ঠিক আছে? মানে কথা দিচ্ছি, না খেয়ে থাকবো না। আইন এবার ত্রিধার গলার মসৃণ ত্বকের নাক ঘষে বলল, এবার একটু কাছে আসো, আদর করি।
ত্রিধা ছটফট করে বলল, এই না না, কাল সকালে আমাকে ভার্সিটি যেতে হবে। ভার্সিটিতে তো প্রতিদিনই যাবে, তাই বলে কি তুমি আমার থেকে দূরে দূরে থাকবে? হাজব্যান্ডের থেকে দূরে দূরে থাকলে আল্লাহ পাপ দেয় জানো। ত্রিদেবর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মিনমিনিয়ে বলল, আপনার এত ডার্ক রোম্যান্স আমার শরীরে ব্যথা করে দেয়। আয়ান ত্রিধার ঠোঁটে নিচের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে করতে বলল, উফ বেবি, ওটা ফার্স্ট টাইম ছিল, তাই তোমার কষ্ট হয়েছে, ধীরে ধীরে শুয়ে যাবে। রিহান ও আহিয়া খানবাড়িতে ফিরে ড্রয়িং রুমে কিছুক্ষণ সকলের সাথে আড্ডা দিয়েছে। অতঃপর এসেছে নিজেদের রুমে। আহিয়ার মনে হচ্ছে কত বছর পর নিজের রুমে ঘুমাতে এসেছে। পুরো রুমটা সে মন ভরে একবার দেখল। আজকে ভীষণ মায়া হচ্ছে এই রুমটার জন্য। হঠাৎ করেই তৃতীয় তলার পুরোটাই কেমন জানি খালি হয়ে গেল। ভাইয়ের রুমে ভাইয়া নেই, ত্রিধার রুমে ত্রিধাও নেই। নিজের রুমে আজ আছে, কাল থেকে সেও থাকবে না। কথাগুলো ভেবেই মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। তখনই পিছন থেকে রিহান এসে ঝাপটে ধরে বলল, এত কি ভাবছো পাখি? আয়া হাসার চেষ্টা করল, তারপর বলল, তেমন কিছু না, চলুন ঘুমাতে চাই। আবির নিজের রুমে ল্যাপটপে বসে কাজ করছিল। তখনই লক্ষ্য করল মেঘ চুপচাপ এসে অন্যদিকে ঘুরে বিছানায় শুয়ে পড়ল। গত 2 দিন ধরে তার স্প্যারো তার সাথে একটা কথাও বলছে না। সবাই শুধু তার উপরটাই দেখে, ভেতরটা কেন বুঝতে চায় না। ছেলের জন্য কি তার কষ্ট হয় না? সেও তার ছেলেকে ভীষণ ভালোবাসে, 2 দিন ধরে খুব মিস করছে। কিন্তু তার ছেলে যেটা করেছে সেটা অন্যায়। এভাবে খানবাড়ির সম্মান নিয়ে টানাটানি করাটা তার উচিত হয়নি। পাড়া মহল্লা ছাড়াও আত্মীয় স্বজনদের সামনে খানবাড়ির মানুষের উঁচু মাথাটা তার ছেলের জন্য নিচু হয়ে গেল। সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ওর ভাবনার মাঝে মেঘের ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেল। আবির সঙ্গে সঙ্গে হাতের ল্যাপটপটা অফ রেখে মেঘকে নিজের দিকে ঘুরালো। মেয়েটা আর আবিরের দিকে তাকাচ্ছেই না। তবু আবির জোর করে নিজের কাছে এনে মুখে হাত বুলে দিয়ে আতুরে কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আইয়ার আম্মু? শরীর ঠিক আছে তোমার? মেঘ কিছুই বলছে না, তাই আবির নিজে থেকেই বলল, তুমি এখনও আমার সাথে অভিমান করে আছো। সবার মতো তুমিও যদি আমায় না বোঝো তাহলে আমি কোথায় যাব বলো? ছেলে কি তোমার একার? মেঘ ফুঁপিয়ে উঠে বলল, আমার ছেলেটা কিভাবে কি করবে? ওর যখন যা প্রয়োজন সারা জীবন আমরা দিয়ে এসেছি, এখন কি করে 2জন মানুষের খরচ সে বহন করবে? আপনি প্লিজ ওকে বাড়ি ফিরে নিয়ে আসেন। আবির মেঘের চোখের পানি মুছে দিয়ে বলল, এত কেঁদো না তো। তোমার ছেলেকে যত ছোট ভাবো সে তত ছোট না। সে যে গভীর জলের মাছ। একদিন ঠিকই বুঝতে পারবে আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। তাই এ বিষয়ে আর কোনো কথাই শুনতে চাই না। মেঘ সত্যি আর কিছু বলল না, চুপচাপ বিছানায় শুয়ে রইল আর আবির ওর মাথায় হাত বুলিয়ে দিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 1টা বাজে। আয়ানের বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে ত্রিধা। সেও ঘুমিয়েছিল। আচমকা ঘুমটা ভেঙে গেল। গত 2 দিন ধরে মাথায় সংসার নিয়ে প্রচুর টেনশন। তাকে কিছু তো একটা করতে হবে, যাতে তিধাকে আগের মতো ভালো একটা লাইফ দিতে পারে। তার সাথে কষ্ট করে থেকে যদি তিধা হাঁপিয়ে যায়, যদি কখনো মনে করে আইহান তার জীবনের ভুল ছিল, তখন কি করবে? আইহান এই মেয়েটাকে ছাড়া তো সত্যিই মরে যাবে। এত ভাবনার মাঝেই আইহানের হঠাৎ মনে পড়ল আজকে দুপুরের একটা ঘটনা। আইহান লাঞ্চ টাইমে হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি ফেরার আশা করছিল। তখনই লক্ষ্য করল হসপিটালের 6 নম্বর গেটে দাঁড়িয়ে আছে এহসান। সে না দেখার ভান করে ইচ্ছে করে বাইক স্টার্ট দিল, কিন্তু এহসান তাকে থামিয়ে জানালো সে কিছু কথা বলতে চায়। যদিও আইহান কথা বলতে চায়নি, সেখান থেকে সে এহসানকে এড়িয়ে চলে আসতে চেয়েছে, কিন্তু এহসানের জোড়াচড়িতে তাকে একটা কফি শপে গিয়ে বসতে হলো। আহিয়ান ও এহসান একটা কফি শপে বসে আছে। এহসান 2 কাপ কফির অর্ডার দিয়েছে, কিন্তু আহিয়ান কফির কাপ ছুঁয়েও দেখেনি। মিনিট কয়েকের মাথায় আহিয়ান গম্ভীর গলায় বলল, যা বলার তাড়াতাড়ি বলুন, বাসায় বউ না খেয়ে অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে। আহিয়ান কথাটা এহসানকে জেলাস ফিল করানোর জন্যই বলেছে, কিন্তু আজকে এহসান জেলাস ফিল করলো না। সে মৃদু হেসে কিছুক্ষণ নীরবতা পালন করলো। তারপর আহিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, প্রথমেই বলতে চাইছি সরি। ত্রিধা আপনাকে এতটা ভালোবাসে বুঝতে পারেনি। সত্যি বলতে আমিও তাকে ভীষণ ভালোবাসি, তাই ওকে আপনার পাশে মানতে পারিনি। সেদিন আপনার বোনের গায়ে হলুদে মিসকাকে আমি বলেছিলাম ত্রিধা রুমে পাঠাতে। সেখানে আমি আগে থেকে উপস্থিত ছিলাম। তারপরে বলেছিলাম মহল্লার মহিলাদের এনে ঝামেলা করতে, যাতে করে খানবাড়ির সদস্যরা নিজেদের বাড়ির সম্মানের কথা ভেবেও ত্রিধার সাথে আমার বিয়েটা দিতে রাজি হয়ে যায়। কথাটা শুনে সঙ্গে সঙ্গে আহিয়ান এহসানের কলার চেপে ধরল। ইতিমধ্যে কফি শপের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। এহসান মৃদু হেসে আহিয়ানের হাত থেকে নিচের কলার ছাড়িয়ে বলল, একটু আগে যেটা বলেছি সেটা ছিল আমার প্ল্যান, কিন্তু গড প্ল্যান ভিন্ন ছিল। তাই তো ত্রিধা যেভাবেই হোক নিজের রুমে না এসে আপনার রুমে গিয়েছিল, আর আপনাদের গ্রামের আন্টিরা ত্রিধার রুমে তাকে না পেয়ে আপনার রুমে নক করে।
তারপর অনেক ঝামেলার পর জানতে পারি আপনারা নাকি বিবাহিত। সেদিন ত্রিধার চোখে আপনার জন্য বিশ্বাস, ভরসা, ভালোবাসা দেখেছিলাম, যার এক ফোঁটাও কোনোদিন আমার জন্য দেখিনি। অতঃপর এহসান আয়ানের এক হাত নিজের হাতের উপর নিয়ে ছলছল চোখে বলল, যাই হোক, সেগুলো পুরনো কথা। আগামীকাল সন্ধ্যায় আমার ফ্লাইট। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। এবার মিশন শেষ হওয়ার পর ফিরবো কিনা জানি না। আমি জানি আপনি ত্রিধাকে খুব ভালোবাসেন, যত্নে রাখবেন। তবুও বলবো আমার দলটাকে দেখে রাখবেন। আমি পৃথিবীর যেই কোণেই থাকি না কেন, আমি সবসময় ভাববো আমার কিউটি ডল আপনার কাছে ভালো আছে, আর তার ভালো থাকাটা আমার মনে সর্বদা স্বস্তি দেয়। আর পারলে আপনারা দুজনে আমাকে ক্ষমা করবেন। এগেন সরি। আয়ান এহসানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ভালো থাকবেন। কথা শেষ করে কফি শপ থেকে বেরিয়ে গেল। পিছনে অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল এহসান। তার চোখে এক ভাগ্যবানকে দেখার একান্ত প্রয়াস। বিড়বিড় করে বলল, বেঁচে থাকার অক্সিজেনটা কেড়ে নিয়ে বলছেন ভালো থাকবেন। কথাটা বলেই সে একা একা মলিন হাসল। ঘুমের মধ্যে ত্রিধা মাম্মাম মাম্মাম বলে কেঁদে উঠল। ত্রিধার কান্নার শব্দে আয়নের ঘোর ভেঙেছে। মেয়েটা ঘুমের মধ্যে কান্না করছে বুঝতে পেরে সে মেয়েটাকে নিজের উপর শুইয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পরের দিন সকালবেলা। আজকে ত্রিধার বেশ তাড়াহুড়া। টিয়া সকাল সকাল এসে নাস্তা এবং বাকি 2 বেলা রান্না করে দিয়ে গেছে। টিয়াকে ত্রিধাও বেশ সাহায্য করেছে। ত্রিধা যাবার পরপরই আয়ানও নাস্তা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। নতুন বাড়িতে আসার পর আজকেই প্রথম ত্রিধা ভার্সিটিতে যাচ্ছে। তার খুব ভালো লাগছে বাড়ি থেকে ভার্সিটি এতটা কাছে দেখে। এখন আর আগের মতো প্রতিদিন জার্নি করতে হয় না। ত্রিধাকে আয়ান ভার্সিটিতে নামিয়ে দিয়ে বাইক বের করে সে নিজেও গেল ক্লাসে। ত্রিধাকে হঠাৎ বোরখা পরা দেখে বন্ধু বান্ধবীরা সবাই অবাক হয়েছে। তাছাড়া সবাই ত্রিধার খোঁজখবরও জানতে চাচ্ছে। পরবর্তীতে ত্রিধা যথাসম্ভব বন্ধুদের সবকিছু জানিয়েছে। তার বর্তমান সময়ের কথা ভেবে সকলে একটু আফসোস করল, কিন্তু ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছে এটা শুনে ভীষণ খুশি হয়েছে তারা। ত্রিধা অতঃপর লক্ষ্য করলো জুঁই ও শোভা আসেনি। অতঃপর বন্ধুদের কাছে জানতে পারল ওরা গত 2 দিন ধরে আসছে না। একজন নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, শুক্রবার তার বিয়ে, তাই আসছে না। আরেকজনের স্বামী আজকে দেশ ছাড়বে, তাই ম্যাডাম কেঁদে কেটে স্বামীর সারপে যাচ্ছে। ত্রিধার খুব খারাপ লাগছে বান্ধবীদের কথা ভেবে। শোভার রং নাম্বার যেভাবে তাকে ধোকা দেবে তা কখনো ভাবতে পারেনি। আর জুয়ের বিয়ে তো মাত্র 1 মাস হলো, এর মাঝে ওর হাজবেন্ড চলে যাচ্ছে। মেয়েটার মনটা খারাপ হওয়ারই কথা। বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা শেষে সবাই ক্লাসে গেল। সময় পেরিয়ে দুপুর হতেই আয়ান হসপিটাল থেকে এসেছে ভার্সিটি গেটে। এসে ত্রিধাকে কল দিল। অতঃপর দুজনে একসাথে গেল বাড়িতে। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছেলেটা আবার হাসপাতালে গেল। আসার আগে ত্রিধাকে বারবার সাবধান করলো যাতে ফ্ল্যাট থেকে বার না হয়, আর অপরিচিত কেউ আসলে দরজা না খোলে। ত্রিধা তাই করল। আয়ানকে বিদায় দিয়ে সংসারে টুকটাক কাজ করে খানিকক্ষণ ঘুমিয়ে নিল। অতঃপর বই নিয়ে পড়তে বসেছে। এদিকে খানবাড়িতে আহিয়ার কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। আগামীকালকে যেহেতু ওরা হানিমুনে যাবে, তাই আহিয়া ও রিহান আজকেই চলে যাবে। আহিয়ার কান্না দেখে বাড়ির বাকি সদস্যরা কান্না করছে। আদি, আবির, তানভীর মেয়েকে বুঝিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলো। মেয়ের বিয়ের মোটামুটি সকল কার্যক্রম শেষ। আগামীকাল থেকে সবাই সবার মতো নিজেদের কাছে ফিরে যাবে। আগামীকাল থেকে সত্যিই খানবাড়ি ফাঁকা হয়ে যাবে। রাত 8টা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে মেহেদী ও এহসানের সাথে তাদের পরিবার। যদিও তাদের সর্বদা দেশের বাইরে আসা যাওয়া, কিন্তু এবারের যাত্রাটা অনেক দিনের, তাই পরিবার এসেছে বিদায় জানাতে। জুই কখন থেকে কান্না করে যাচ্ছে। জান্নাত মেয়েকে ধরে রেখেছে। রিহান কখন থেকে বোঝাচ্ছে জুইকে, কিন্তু মেয়েটা বুঝতেই চাচ্ছে না। এহসান চারিদিকে তাকালো একবার। তার মনে হয় এই দেশে আর ফেরা হবে না কোনোদিন। এখানে এসে বা কী করবে? এই দেশে সব থাকলেও তার জন্য সুখ নেই। এদেশের বাতাস তার জন্য বিষাক্ত। আজকাল এহসান এবারের মিশনে নিজের মৃত্যু কামনা করে। ভালো ভালোই আল্লাহ তালা শুনে নিলেই হয়। আজ সারাদিন ছেলেটা কিছু খায়নি। সকালে গিয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে দেখলো আহিয়ান ও ত্রিধা ভিতরে প্রবেশ করেছে। সে অনেকক্ষণ তাকিয়ে রইল ত্রিধার দিকে। তার প্রিয় নারীটি আজকে বোরখায় মোড়ানো, তাই শুধু চোখ দুটোই দেখতে পেল। অতঃপর দুপুর পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিল। বারবার মনে হচ্ছিল কাছাকাছি তো আছি, আজকে চলে গেলে তো একটু কাছেও থাকতে পারবো না। দুপুরের দিকে হঠাৎ নজর গেল আয়ান গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাই এহসান মুহূর্তেই আড়াল হয়ে গেল। ত্রিধা আয়ানের কল পেতে বেরোতেই আবারও এহসানের সৌভাগ্য হলো দেখার। এবার মুখে মাস্ক না থাকায় ত্রিধার হাসি মুখটা স্পষ্ট দেখা গেল। অতঃপর সে গাড়ি নিয়ে ধীরে ধীরে গেল আয়নের বাইকের পিছু পিছু। আয়ন হয়তো বুঝতে পেরেছে, কিন্তু আজকে কিছু বলেনি। ছেলেটা কয়েকবার লুকিং মিররে লক্ষ্য করেছে তার গাড়িটি। এহসান তা ভালোভাবেই খেয়াল করেছে। আয়ান নিজেদের বাড়িতে ঢোকার পর এহসান সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আয়ান যখন লাঞ্চ শেষ করে হাসপাতালে চলে যায়, এহসান তখন সন্ধ্যা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছিল। ত্রিধা একটু পরপর নানান কাজে ব্যালকনিতে এসেছে। ছেলেটার ভাগ্য বুঝে আজকে সত্যিই ভালো, তাই তো আজকে ত্রিধাকে বিকালবেলা ব্যালকনিতে পড়তে বসেছে।
এহসান সন্ধ্যা পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্ধকার নামতেই ফিরে আসে। হয়তো আর কিছুক্ষণ দাঁড়াতো, কিন্তু তার কিউটি ডল মাগরিবের আজান দিতে রুমে চলে গেছে। মেহেদিকে জড়িয়ে জুয়ের কান্নার শব্দে এহসানের ধ্যান ভাঙল। আনমনে চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। সে চোখ মুছে লক্ষ্য করল সামনে তার আম্মু দাঁড়িয়ে আছে। এহসানের আম্মু ছেলের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে বাবা? দেশের বাইরে তো আজকে নতুন যাচ্ছিস না, তাহলে আজকে এত আনমনে লাগছে কেন? এহসান মাকে জড়িয়ে ধরল। কয়েক ফোঁটা পানি পেয়ে পড়ল মায়ের কাঁধে। তারপর ভেজা কণ্ঠে বলল, এই প্রথম তোমার ছেলে কোনো কাজে হেরে গেছে আম্মু। জীবনের সবচেয়ে বড় মিশন থেকে সে শূন্য হাতে ফিরেছে। তুই আফসোস করিস না বাবা, নিশ্চয় মহান আল্লাহ তাআলা তোর জন্য ভালো কিছু রেখেছে। এবার মিশন থেকে ফিরে আয়, একটা ভালো মেয়ে দেখে ধুমধাম করে তোর বিয়ে দেব। এহসান কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মা বাবার থেকে বিদায় নিল। মেহেদিও বিদায় নিল পরিবারের কাছ থেকে। এমনিতেই তার ভীষণ কষ্ট যে জুইকে ছেড়ে যেতে। এর মাঝে জুইয়ের এত কান্না দেখে ওর হৃদয় ভেঙে চলে যাচ্ছে। সকলের মন খারাপের মাঝ দিয়ে হয়ে গেল নীরব বিদায়। দেখতে দেখতে চলে গেল 3টা দিন। আজকে শুক্রবার। শোভাদের বাড়িতে বিয়ের ছোটখাটো আয়োজন করা হয়েছে। যেহেতু আকত করা হবে, তাই আশেপাশের অতি নিকট আত্মীয় ছাড়া তেমন কাউকে বলা হয়নি। শোভা সকাল থেকে দরজা আটকে বসে আছে। তার মা বাবা ভাই বোন বারবার জিজ্ঞাসা করেছে সে বিয়ে করতে চায় কিনা। শোভা জানিয়েছে সে লেখাপড়া করা পর্যন্ত বিয়ে করতে চায় না, লেখাপড়া শেষ করে করবে। কিন্তু বিয়ে ভাঙার জন্য তো এটা সঠিক কারণ নয়, কারণ ছেলেপক্ষ তো বলেছে তারা লেখাপড়া করাবে। শোভার বোন ফারজানা ওকে অনেক বুঝিয়েছে যে যথেষ্ট কোনো কারণ থাকলে বল, কিন্তু শোভা তার রং নাম্বারের কথা বলতে পারেনি। গত 3 সপ্তাহ যাবৎ খোঁজখবর নেই, তার কথা পরিবারের কাছে কিভাবে বলবে? শুধু শুধু মানুষটাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করবে। দুপুরের দিকে শোভার বন্ধু এসে দরজায় কড়া নাড়ে। নাজমুলের কণ্ঠ পেয়ে শোভা ছুটে গিয়ে দরজা খুলে বলে, নাজমুল, ওর কোনো খবর পেয়েছিস? নাজমুল মুখ ভার করে বলল, না, পাইনি। শোভার শেষ আশাটাও বোধহয় এবার শেষ হলো। সে রুমের ভেতর গিয়ে ফ্লোরে বসে পড়ল। মেয়েটা হাউমাউ করে কাঁদছে। নীল, জুই, ত্রিধা অনেক বোঝাচ্ছে। পাশে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে সজীব, আশিক, নাজমুল। দীর্ঘ 2 ঘন্টা বোঝানোর পর শোভাকে নিজেরাই বধূ সাজালো। এর মাঝে শোভা শুধু একটা কথাই বলেছে, তোরা কিভাবে বিয়ের খবর পেয়েছিস? ত্রিধা জানিয়েছে তোর বাড়ি থেকে আমাদের ইনভাইট করা হয়েছে। অতপর শোভা আবারও চুপ হয়ে গেল, একটা কথাও বলেনি। নীল ত্রিধাকে বলল, আয়ান ভাই কই, আসবেন না? বিয়ের আগে চলে আসবে। অতপর পিনপতন নীরবতা। খুব বেশি না হলেও কমও নয়, প্রায় 30 জনের মতো এসেছে। ত্রিধা বেরিয়ে দেখল এর মাঝে আহিয়ানও চলে এসেছে। শোভাদের বাড়িটা একতলা। বাড়ির ছাদেই ছোটখাটো প্যান্ডেল করে বর পক্ষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। শোভার কয়েকটা মেয়ে, কাজিন ও বান্ধবীরা তার পাশেই বসে আছে। আর মেয়েটা চুপচাপ এক ধ্যানে কি যেন ভাবছে। চোখের পানিগুলো বোধহয় শুকিয়ে গেছে ইতিমধ্যেই। হঠাৎই বাহিরে শোরগোল শোনা গেল। কয়েকজন কাজিন উঠে গেল সেদিকে। মিনিট কয়েকের মাথায় নীল দৌড়ে এসে বলল, শোভা, তোকে নাকি আজকেই শ্বশুরবাড়িতে নিয়ে যাবে? উপস্থিত সবাই অবাক হলেও শোভা তাচ্ছিল হেসে বলল, জবাই করা মুরগিকে তুই লবণ মরিচ ছিটিয়ে পুড়িয়ে খাবি নাকি কষিয়ে রান্না করে খাবি, তাতে মুরগির কি আসে যায়? উপস্থিত মানুষদের মধ্যে কেউ কেউ বুঝলো শোভার কথার মানে, আবার কেউ কেউ বুঝলো না। তবে এর মাঝে হালকা গলা খাকারি দিয়ে প্রথমেই ওদের রুমে প্রবেশ করলো শোভার দুলাভাই ও ভাইয়া। তারপর তাদের পেছনে আসলো কাজী সহ মুরব্বী ও ছেলের বন্ধুরা। রুম জুড়ে এত মানুষের ভিড়ে আহিয়ান গিয়ে দাঁড়ালো ত্রিধার পাশে। ত্রিধা ছোট্ট করে জিজ্ঞেস করল, খেয়েছেন? হুম। এর মাঝেই কাজী প্রয়োজনীয় সকল বাক্য পাঠ করে শোভার উদ্দেশ্যে বলল, পরপর 3বার বলেন আম্মা, আলহামদুলিল্লাহ কবুল। কিন্তু শোভা এক হাতে নখ দিয়ে আরেক হাত খামচে ধরে বসে আছে। নখ গেঁথে হাতের ত্বক কেটে যে রক্ত ঝরছে, তার সেদিকে খেয়াল নেই। উপস্থিত অনেকেই তাকে বলছে কবুল বলতে। মেয়েটার দম বন্ধ হয়ে আসছে। বারবার মনে পড়ছে পাষাণ মানুষটির বলা হাজারো কথাগুলোকে। কত শত স্বপ্ন দেখিয়েছে তাকে। সে নাকি শোভাকে এতটাই মিস করে যে বিয়ের পর ঘন্টায় ঘন্টায় বাড়ি এসে তার সাথে দেখা করে যাবে। তাহলে আজ যে শোভার বলিদান হচ্ছে, সে কোথায়? অতীতগুলো ভাবনায় আসতেই মাথাটা ঘুরছে। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছে। আজ থেকে বেঈমান পুরুষটার জন্য আর অপেক্ষা করা হবে না। কেঁদে কেটে রবের কাছে আর বলা হবে না তাকে ফিরিয়ে দেওয়ার কথা। শোভার হাজারো ভাবনার মধ্যেই ওর বড় বোন পাশে বসে বারবার বলল কবুল বলতে। চারিদিক থেকে অনেকেই একই কথা বলছে। মেয়েটার কানে সব কিছুই আসছে, কিন্তু তার চোখ দুটো যেন ঝাপসা হয়ে গেছে, মাথাটাও ঘুরছে। জ্ঞান হারানোর আগে এসে কাঁপা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। মেয়ের মুখে কবুল শুনে সকলে একসাথে বলল আলহামদুলিল্লাহ।
কিন্তু মেয়েটা ইতিমধ্যেই তার বোনের কাঁধে ঢলে পড়েছে। খানবাড়ির সন্ধ্যা আজও আগের মতোই সুন্দর। সূর্যটা পশ্চিম আকাশে ধীরে ধীরে ডুবে গেলে চারদিকে এক নরম সোনালি আলো ছড়িয়ে পড়ে। সেই আলো এসে পড়ে খানবাড়ির বারান্দায় আর চারপাশে সবুজ গাছপালায়। বাড়িটা সবসময় এমনই ছিল, সুন্দর, গম্ভীর আর আপন মহিমায় ভরপুর। সময় অনেক কেটে গেছে, তবুও খানবাড়ির সেই চেনা রূপ একটুও বদলায়নি। সন্ধ্যা নামতেই বারান্দার লাইটগুলো একে একে জ্বলে ওঠে। হালকা বাতাসে গাছের পাতা নড়ে ওঠে। কোথাও দূরে মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। পুরো পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ঢেকে যায়। তবু এই শান্ত সন্ধ্যার ভেতরে কোথাও যেন এক ফাঁকা অনুভূতি লুকিয়ে আছে। একসময় এই বাড়ির ড্রয়িং রুমের সন্ধ্যা মানেই ছিল হাসি আর কোলাহল। আহ্যানের গম্ভীর কণ্ঠ, আহিয়ার মিষ্টি অভিমান আর ত্রিধার দুষ্টুমি, সব মিলিয়ে খানবাড়ির প্রতিটা কোণ যেন জীবন্ত হয়ে থাকত। এখনও বাড়িটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, আগের মতোই সুন্দর। কিন্তু সন্ধ্যার নরম বাতাসে মাঝে মাঝে যেন সেই পুরনো কণ্ঠগুলোর প্রতিধ্বনি ভেসে আসে। মনে হয় এই বাড়ির দেয়াল, ড্রয়িং রুম আর ব্যালকনি এখনও আগের দিনগুলোর গল্পগুলো চুপচাপ বুকে ধরে রেখেছে। এখন আর তৃতীয় তলা থেকে কারো কথা শোনা যায় না। এখন আর সেখানে কেউ থাকে না। সেখানকার রুমগুলো ফাঁকা পড়ে আছে। খানবাড়ির মানুষগুলো কি কখনো ভাবতে পেরেছিল হঠাৎ করেই পুরো তৃতীয় তলা এভাবে খালি হয়ে যাবে? আজ শুক্রবার থাকায় বাড়ির পুরুষরা বাড়িতেই আছে। মেঘ একটু আগেই কফি বানিয়ে দিয়ে গেছে সবাইকে। বাংলাদেশে তখন ঠিক সন্ধ্যা 7টা। হঠাৎ করে মেঘের ফোনটা বাজতে শুরু করলো। মেঘ কিচেন থেকে ছুটে এসে ফোন হাতে নিল। দেখলো আহিয়া ভিডিও কল দিয়েছে। আদিবা মায়ের হাতে সন্ধ্যার নাস্তা খাচ্ছিল। সে গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কে কল দিয়েছে। মেঘ কল রিসিভ করতেই স্ক্রিনে ভেসে উঠল আহিয়ার হাসিমাখা মুখ। তার পেছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র আর দূরে ছোট ছোট আলো জ্বলা রিসর্টের ঘর। আহিয়া কল দিয়েছে বুঝতে পেরে বাড়ির সকল মহিলারাই এলো ফোনের সামনে। আহিয়া হাসি মুখে সকলের সাথেই কুশলাদি বিনিময় করল। বাতাসে তার চুলগুলো হালকা উঠছে। পেছনে সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দও যেন শোনা যাচ্ছে। তোমরা জানো না জায়গাটা কতটা সুন্দর, উত্তেজিত গলায় বলতে লাগলো আহিয়া সকলের উদ্দেশ্যে। এখানকার পানিটা এতটা নীল যে মনে হয় আকাশটা নেমে এসেছে সমুদ্রে। দিনের বেলা রোদ পড়লে পুরো সমুদ্রটা চকচক করে, আর আমাদের রুমটা তো একেবারে পানির উপর। খানবাড়ির সবাই বিস্ময়ে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। আহিয়া আবার বলল, আজ সকালে আমরা বোটে করে ঘুরতে গিয়েছিলাম। চারিদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ। এত শান্ত লাগে যেন মনে হয় পৃথিবীর সব কোলাহল এখান থেকে অনেক দূরে। এবার রিহান এসে পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে মুচকে হেসে বলল, আর আপনাদের আহিয়া সারাক্ষণ শুধু ছবি তুলেছে। আহিয়া একটু লজ্জা পেয়ে বলল, এই জায়গায় এসে ছবি না তুলে কি থাকা যায়? তারপর ফোনটা একটু ঘুরিয়ে দিল সে। স্ক্রিনে ভেসে উঠল অসীম নীল সমুদ্র, পানির ওপর কাঠের পথ আর দূরে সারি সারি ছোট রিসর্টের ঘর। আকাশে তখন সূর্য ডুবে যাওয়ার শেষ আলো। দেখো না সন্ধ্যাটা কত সুন্দর এখানে, ধীরে ধীরে বলল আহিয়া। মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছি। খানবাড়ির সবাই মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছিল। আর সেই মুহূর্তে দূরের সমুদ্রের ওপারে দাঁড়িয়ে থাকা আহিয়ার চোখেও ছিল অন্যরকম আনন্দ। নতুন জীবনের শুরুতে পাওয়া ছোট্ট নিঃশব্দ সুখের ঝিলিক। রাত 10টা বেজে 20 মিনিট। শোভা ফিটফিট করে চোখ মেলে তাকালো। মাথাটা যেন এখনও ভার হয়ে আছে। সে চোখ খুলে তাকানোর পরে প্রথমেই নজরে এসেছে ফুলে ফুলে সাজানো সুন্দর একটা রুম। মেয়েটা অপরিচিত জায়গা দেখে মুহূর্তেই ধরফড়িয়ে উঠল। প্রথমে মাথায় কিছু না আসলেও মিনিট কয়েকের মাথায় বুঝতে পারল তাকে জ্ঞানহীন অবস্থায় শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছে। মেয়েটার বেশ মন খারাপ হলো। হঠাৎ করেই বাপের বাড়ির মানুষগুলো কেমন জানি স্বার্থপর হয়ে গেল। বিদায়ের আগে একবারও তার জ্ঞান ফেরালে কি এমন হতো? সে যাবে না আর ওই বাপের বাড়িতে, যেখানে তার গুরুত্ব নেই। তার মনের বিরুদ্ধে গিয়ে একটা অপরিচিত লোকের হাতে যেহেতু তুলে দিয়েছে, সে এখানেই থাকবে। ওর ভাবনার মাঝেই হঠাৎ দরজা খোলার শব্দ হলো। মুহূর্তেই মেয়েটার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে চোখ খিচে বন্ধ করে নিচের দিকে তাকিয়ে ঝিম মেরে বসে আছে। ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিতে। আল্লাহ কেন তাকে এমন পরিস্থিতিতে ফেলল? ভাবনার মাঝেই বুঝতে পারছে সামনে কেউ এসে বসেছে। লোকটা হাত বাড়িয়ে শোবার ঘোমটা তুলতেই মেয়েটা হড়হড় করে একদমে বলল, দেখুন, আমার থেকে দূরে থাকুন। আমি একজনকে ভীষণ ভালোবাসি। আমার ফ্যামিলি আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আমি আমার প্রাক্তনকে ছাড়া আর কাউকেই মনে জায়গা দিতে পারবো না। আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি তাকে খুঁজে চলে যাব তার কাছে। সামনের মানুষটা সব কিছু শুনে ওর এক বাহু টেনে নিজের কাছে এনে বলল, এত খাটাখাটি করে আপনাকে বিয়ে করেছে, ছেড়ে দেওয়ার জন্য নয় তো ম্যাডাম। পরিচিত কণ্ঠস্বর পেয়ে শোভা চট করে চোখ মেলে তাকালো। তার সামনে বসে মৃদুল ভাইয়াকে ভিলেন মার্কা হাসি দিতে দেখে শোভা আঁতকে উঠে মৃদু চেঁচিয়ে বলল, আপনি? আরে ম্যাডাম রিল্যাক্স, এটুকু তো এত ভয় পেলে হবে? রাত তো এখনো বাকি। শোভা এবার ভয়ে কেঁদে দিয়ে বলল,
দেখুন, সেদিনের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল। প্রচণ্ড রাগ হয়েছিল, তাই আপনাকে থাপ্পড়। মৃদুল মেয়েটাকে বাকিটা বলতে না দিয়ে পা থেকে মাথা অব্দি দেখে বলল, তুমি না বললেও দেখছি। শোভা শাড়ি দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আর জীবনেও আপনার সাথে বেয়াদবি করব না। মৃদুল আবারও ভিলেন মার্কা হাসিতেই বলল, আমাকে তুমি সেদিন লুচ্চা বদমাইশ বলেছিলে তাই না? আজকে তোমাকে লুচ্চামির সংজ্ঞা শেখাবো। ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এক বদমাইশের বাসরে বসে আছো, বদমাইশি না দেখালে বদমাইশের বদনাম হবে না। মৃদুলের কথা শুনে শোভা চোখ গোল গোল করে তাকিয়ে আছে। এই লোকটাকে সে এতটা খারাপও ভাবেনি, কিন্তু এ তো শয়তানের দাদা। আজকের পার্টটা এতটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো চেষ্টা করছি তাড়াতাড়ি নিয়ে চলে আসার জন্য। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকো। লাভ ইউ সো মাচ।